আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৪৯, ৫০ এবং ৫১তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। পরন্ত বিকেলের শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়। নিচতলায় এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছিলেন। পদ্মজাকে দেখে ২ পা ভাঁজ করে বসলেন। বললেন, তুমি আইছো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি আমি সাহায্য করি? ফরিনা বলল, না না, তুমি এইসব পারবা না, সুই লাগবো হাতে। পদ্মজা বলল, কিছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথা সেলাই করো? পদ্মজা হেসে বলল, ওই একটু। ফরিনা বলল, ক্যারে, আমরা থাকতে তুমি সেলাই করো? তোমার শতাম্মায় তো নকশি কাঁথা সেলাই, হে থাকতে তোমার সেলাই করা লাগে ক্যারে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর ২ বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনই তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না। তখন উনি পর হয়েও, সৎমা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চালাতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো ফলফল ২টি ঠোঁটে অল্প হাসি। সেই হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়ে সেই হাসি দেখেন। মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা। দাঁত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। পদ্মজার নিখুঁত চোখ নাক। ফরিনা তাকিয়ে আছেন। পদ্মজা ডাকলো, আম্মা। ফরিনার হুঁশ ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা বলল, হ্যাঁ আম্মা, করা হয়। প্রেমা প্রান্ত দুইজনেই পড়াশোনা করে। লেখাপড়ার কত খরচ, আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে। শাড়ি অলংকার কিনতে গিয়ে আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার ৩ ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। ২ বোনের বিয়ে দিতে হবে না? আমার তো ফরজ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আবার উনার নকশি কাঁথার টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দেই, বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার উপরের চাপটা কমেছে। ফরিনা বলল, হ, বাসন্তী অনেক ভালো। আমি হের চেয়ে ৪ বছরের বড়, মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমির তোমারে বাইরে কাম করতে দিছে? এ প্রশ্নে পদ্মজা কপাল চাপড়ে বলল, আর বলবেন না আম্মা, কি যে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছেন, কিন্তু উনার অফিসে নাকি চাকরি করতে হবে। উনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন? টাকা ঠিকই মাস শেষে দিতেন ঘুরিয়ে ফিরিয়ে। স্বামীর টাকায় বাপের বাড়ি খায়, কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এ নিয়ে ৩ দিন আমাদের ঝগড়া ছিল, আলাদা থেকেছি, কেউ কারোর সাথে কথা বলিনি। ফরিনা বেশ আগ্রহ পাচ্ছেন। উৎসুক হয়ে জানতে চাইলেন, এরপরে কি হলো? কাম করতে দিছে কেমনে? পদ্মজা বলল, এরপর ৩ দিন পর এসে বলল চাকরি পেয়েছে একটা। ৬ ঘন্টা কাজ, হিসাব রক্ষকের পদ, বেতন ভালো। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময়ের চাকরি, আবার বেতনের তুলনায় বেশি। এরপর জানতে পারি উনার পরিচিত একজনের অফিসে চাকরির বন্দোবস্ত উনি করেছেন। উনি চান না আমি বেশি সময় বাইরে থাকি। আবার জেদ ধরেও বসেছিলেন, এভাবে সব ঠিক হয় ইনশাল্লাহ আম্মা। পুণ্যার বিয়েটা ধুমধামে হয়ে যাবে। প্রেমার তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর বললেন, আল্লাহ ১০০০ বছর বাঁচায় রাখুক তোমায়। পদ্মজা বলল, আম্মা, রুম্পা ভাবি কি ৩ তলায়? ফরিনা বলল, হ। পদ্মজা বলল, আজ দেখতে যাব ভাবছি, চাবি কার কাছে? ফরিনা মুখ গুমট করে বললেন, এই ঘরে যাওয়ানোর দরকার নাই, রেদওয়ান চাবি দিব না। ওরা আর আমারে দাম দেয় না, যেমন ইচ্ছে চলে। পদ্মজা বলল, দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। ফরিনা বলল, চাইছিলাম একবার, যা ইচ্ছা কইয়া দিছে। ফরিনার মুখে আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাউনের লাইকা রেদওয়ানের আম্মারেও মারছে। পদ্মজার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি মায়ের গায়ে হাত তুলেছে? ফরিনা কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মার কই থাইকা? এই সেরার মাথা খারাপ, ও মানুষ। পদ্মজা বলল, বাড়ির অন্যরা কিছু বলে না? ফরিনা বলল, অন্যরা কারা? পদ্মজা বলল, আব্বা, চাচা, বড় ভাই, কেউ কিছু বলেনি? ফরিনা বলল, বাকিদের কথা জানি না, তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফরিনাও চকিতে চোখ তুলে তাকান। তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগেই ফরিনা বলল, পূর্ণা গাছে উঠেছে। সকালে আচারটা খাইল, বিকেল হইতে গাছে উঠতে গেছে। সেডারে কয়টা মাইট দিও। পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না। মৃদু কণ্ঠে বলল, আমি আসি আম্মা। ফরিনা বলল, যাও। পদ্মজা দরজা অব্দি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন?
পদ্মজা দ্রুত নিজেকে সামনে নিল। এখন এসব ভাবা যাবে না, রেদওয়ানের কাছে থেকে চাবি নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে রেদওয়ানের ঘরের সামনে আসে। দরজা শব্দ করতেই ওপাশ থেকে রেদওয়ানের কণ্ঠ ভেসে আসে, কে? পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করল। রেদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়, ঠোঁটে হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে, গলাভর্তি ঘন দাঁড়িয়ে, এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদ্মজা সোজাসুজি বলল, রুম্পা ভাবির ঘরের চাবি দিন। রেদওয়ান দরজা ছেড়ে দাঁড়ালো, বলল, এতদিন পর এসেছ, আবার আমার ঘরের সামনে, ভেতরে আসো, বসো, এরপর কথা বলি। পদ্মজা বলল, আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটা দিন। রেদওয়ান বলল, চাবি তো দেব না। পদ্মজা বলল, কি সমস্যা? রেদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল, আরে ঘরে তো আসো আগে। পদ্মজা এক ঝটকায় রেদওয়ানের হাত সরিয়ে দিল, চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। রেদওয়ান বলল, চোখ দিয়ে তো আগুন ঝরছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না, চাবি আমি দেব না। পদ্মজা বলল, দেবেন না? রেদওয়ান আড়মোড়া ভেঙে আইসি ভঙ্গিতে বলল, না। পদ্মজার কথা বাড়ালো না, চলে গেলেও রেদওয়ান পিছু ডাকছে, সে শোনেনি। মগাকে দিয়ে পাথর নিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারল, তাহলে এই ঘরে রুম্পা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল, কিছু দরকার ভাবি? পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা ভাঙ। মদন দরজার সামনে দাঁড়ায়, বলে, রেদওয়ান ভাইয়ের কাছে চাবি আছে, তার কাছে থাইকা লইয়া আসেন, তালা ভাঙ্গেন না। পদ্মজা বলল, উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো, আপনি সরে দাঁড়ান। মদন বলল, না ভাবি, এটা হয় না, আমার উপরে এই ঘরটার ভার দিছে। পদ্মজা বলল, আপনি সরে দাঁড়ান। পদ্মজা কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না, সে দৌড়ে নিচে যায়। বাড়ির সবাইকে গিয়ে বলে, পদ্মজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, রেদওয়ান, ফরিনা, আমিনা ছুটে আসেন। ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে সেই প্রশ্ন করল, তালা ভাঙলে কেন? পদ্মজা বলল, আপনার ভাই আমাকে চাবি দেননি, আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল, তাই ভেঙেছি। খলিল বলে উঠল, এইটা অসভ্যতা, তোমারে ভালো ভাবছিলাম, সেরি মানুষের এত তেজ অবাধ্যতা ভালো না। পদ্মজা এক নজরে খলিলকে দেখলো, এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে। লম্বা চুল এখন ঘাড় অব্দি, কে কেটে দিয়েছে, যেন চুল না, ময়লার ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে। রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি, ভাবি শুনছো ভাবি? রুম্পার সাড়া নেই, গলায় হাতে পায়ে মারের দাগ। ফরিনা দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কেলাই মারছে বউডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এল্লাইগা আমারে রুম্পার কাছে আইতে দেও না তোমরা। বউডার তোমরা কি হাল করছো, পাগল মানুষ তোমরা। আমিনা দূরে দাঁড়িয়ে আছেন। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পরও আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ না, ভাবিকে বিছানায় তুলুন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। আমির, ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়, তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসব কানে নেয়নি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে। আমির চলে যায়। ফরিনার কাছে থেকে পদ্মজা জানতে পারল, তিনি 2 বছর পর রুম্পাকে দেখছেন। কি অবাক কাণ্ড! কখন চুল কাটা হয়েছে জানেন না। পদ্মজা জানতে চাইল, কেন এত ভয় পান বাড়ির পুরুষদের? একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনারা মেয়েদের খোঁজখবর নেন না? ফরিনা বলল, রুম্পার মা বাপ নেই, ভাই আছে 2টা। ভাইগুলো আগেই খোঁজ নিত না, পাগল হোনার পর থাইকা নামও নেয় না। পদ্মজা বলল, মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ির ময়লা ঝেড়ে দেন, ঘরদোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফিরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই। সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, যেন পদ্মজার জন্য অপেক্ষায় ছিল, পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। ক্ষুধায় চোটে বালি খেয়েছে। ঘরের এক কোণে বালির বস্তা রাখা। পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে অজ্ঞান, তবুও কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুছতে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো, চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতিয়ে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমালেই হতো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল 2টি হাত
পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে। পদ্মজা টের পেল, সে রুম্পার 2 হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে পদ্মজা মুছে দিল। ফরিনাকে বলল, আম্মা, আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো। ফরিনা বলল, যাও তুমি, আমি এইখানে আসি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোবার সময় অলক ঘরের সামনে উঠানে চোখ পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লাছুট খেলছে। পূর্ণার পরনের শাড়ি, মেয়েটা এত দোষী হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। 2 দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলে 6 জন করে। বাচ্চাগুলোর বয়স 9 থেকে 10 বছর এইরকম। আলো আলোক ঘরের বারান্দার চেয়ারে বসে আছে। মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা, আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখেই অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাইতাছোস? ডরানারি কথা, এই মৃদুলের সাথে কেউ পারে না, আর তুই তো মুটকি, কেমনে পারবি? রানী বলল, আমি তোর 4 মাসের বড়, সম্মান দিয়ে কথা ক, মাঝখান থেকে সর, খেলতে দে। মৃদুল বলল, ধর, তোর শরীর এখন খেলার বয়স, আর এখন তুই খেলতাছস, সর। এই বোয়াল মাছ, তোমাদের দলে একটারে বাদ দিয়ে আমারে লও। এই মুটকিটারে 100টা গোল্লা না দিলে আমি বাপের বেটা না। পূর্ণা হা করে তাকায়, তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে। এই জন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে ডাকার অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দিবে? কখনোই না। সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে? পূর্ণার কথা বলতে দেখে মৃদুল হাসলো, রসিকতা করে বলল, আরে কালিবেয়ান দেখে কথা কইতে পারে। পূর্ণা আহত হলো। এক হাতে নিজের গাল ছুঁয়ে বলল, সে কি কালি ডাকার মতো কালো? বাঘিনী রূপটার মুহূর্তেই নিভে গেল। তার চোখ দুটি ছলছল করে ওঠে। যাকে পছন্দ করলো সেই কালি বলছে। পূর্ণা থ মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুল, সর কইতাছি, খেলতে দে। মৃদুল বলল, আমিও খেলতাম, এই আন্ডা তুই বাদ, তোর বদলে আমি বেয়ানের দলে হয়ে খেলাম। মৃদুলের এক কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ায়। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালি বেয়ান, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাবো? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছস মৃদুল্লা, তুই খেলার মাঝে ঢুকছস বইলা পূর্ণা খেলতো না। সবসময় কেন খেলা নষ্ট কইরা দেস তুই? মৃদুল সেসব কথাই ভ্রুক্ষেপ করলো না। সে রসিকতার স্বরে বলল, আরে বেয়ানের শক্তি ফুরাইয়া গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা তুই আই, বেয়ান খেলবো না, তুই আজ হারবি আপা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলে জিতবো। মৃদুল বলল, আগে চাপা মারিস না, আমার মতো দেখা দে। এই পেটওয়ালা, তুই আগে যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের পথে পা রাখে। সে কালো, সে জানে, কিন্তু কেউ কালি বললে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন যেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলে কি হতো? তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না? পূর্ণা 2 হাত দিয়ে চোখের জল মুছে। অভিমান মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল সে। দরকার নেই এই চকচকে মানুষ। কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে, ভীষণ রাগ করে। শুনশান নীরবতা চারিদিকে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজার নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজার কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে ওখানে? উপাস থেকে কণ্ঠে ভেসে আসলো, আমি। আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এরপর দরজা খুলল। আমিরের চুল এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল, তোমাকে মনে পড়ছে। পদ্মজা বলল, আমি তো এখন যেতে পারবো না। আমির বলল, আমি থাকি তাহলে। আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজা চোখ রাঙিয়ে বলল, শীতের রাতে মাটিতে থাকবেন? রুম্পা ভাবে বিছানায় ঘুমাচ্ছে। এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে, ঘরে যান। আমির বলল, মাটিতেই থাকবো। পদ্মজা বলল, ধুর, আপনি সব সময় তেরামি করেন। আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। আমির বলল, গতদিনও তো বোনদের সাথে ছিলে, আজ রুম্পা ভাবির সাথে। পদ্মজা বলল, কয়েকটা দিনই তো, আজীবনই তো একসাথে থাকবো। আমির বলল, আচ্ছা যাচ্ছি, এখনো ঘুমাওনি কেন? পদ্মজা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমাবো। আমির চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। রেদওয়ান দোতলায় ঘুরঘুর করছে, ভয় পাবে না, আমি আসি। পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো, বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে এসেছেন। আমি ঠিক আছি নাকি, তাই না? ভয় পাবেন না তো একদম।
আমির দুই হাতে পদ্মজার দুই গাল ধরল, বলল, আমি তো জানি আমার পদ্মাবতী কতটা সাহসী, এজন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। পদ্মজা বলল, আল্লাহ হয়েছেন, এবার চান। আমির হেসে চলে গেল। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটা স্পর্শ, কথার ছন্দে হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সবকিছু পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধহয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষদের নিয়ে ভাবা সময়টা জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তে আবেশে ঘুম চলে আসে। সকালে উঠে পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পার ঘুম আরো কিছুক্ষণ পর ভাঙে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায়। ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন। পদ্মজা বলল, আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই। ফরিনা হেসে বললেন, এটা আবার কম লাগে, লইয়া যাও, তুমি খাইবা কোন সময়? পদ্মজা বলল, ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো। আম্মা, রাতের হাঁসের মাংস আছে না? ফরিনা বলল, হ আছে তো, ওই যে পাতিলটাই। পদ্মজা গরম গরম খিচুড়ি, হাঁসের মাংসের ভুনা নিয়ে আসে। ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি মেঝেতে পড়লেন কিভাবে? রুম্পা কিছু বলল না। সে ছটফট করছে, এদিক ওদিক তাকাচ্ছে। পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুব বিস্মিত, রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে। কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি, ভাবি বলো আমাকে। ভাবি ধাক্কাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো, ঝাঁপিয়ে পড়ল খাবারের উপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে লাগলো। পদ্মজা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছে। এমনভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়া হবে না, সুযোগ আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংসের ভুনা খেলো। খাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, ভাবি আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে যায়, দেয়ালে ঘেঁষে বসে। মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না। পদ্মজা তবুও আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসলো। রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব, যাবে? রুম্পা এক ঝাটকায় হাত সরিয়ে নিল। পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাহির হ, আমার ঘর থাইকা বাইর হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই। রুম্পা বলল, বাইর হ কইতাছি, বাইর হ। শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারের শীত বোধহয় মানুষ মারার জন্য এসেছে। এত ঠান্ডা। রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছু নেই। ঠান্ডায় তার গা কাটা দিচ্ছে। পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো। রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অব্দি ছুটে আসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চাইল। পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল, লতিফা বুবু। লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল। এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখে ভয় ছিল। একটানা ঝনঝন শব্দ হয়। পদ্মজা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। রুম্পা পাগলামি শুরু করেছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুটছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে। পদ্মজা আ বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল। ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রেখে উৎকণ্ঠিত হয়ে বলল, আমি তোমার ইচ্ছে কইরা দুঃখ দেই নাই বোন, বেশি বেদনা করতেছে। আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠ। পদ্মজা দুই চোখ মেলে তাকায়। রুম্পা পদ্মজার কপালের ফোল অংশে ফু দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে আছে। বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপ। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড নরম, কোমল। পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করল, কেন পাগলের অভিনয় করো ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে। কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ঢোকে। নৌকা চালাচ্ছে মৃদুল। গতকাল যে ছেলেটাকে মৃদুল আড্ডায় ডেকেছিল সেই ছেলেটাও নৌকায় আছে। তার ভালো নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির। পূর্ণা খালের ঘাটে বসেছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে। গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও পিছবার তাকে কালি রেখেছে। অন্ধকারে নাকি দেখাই যায় না, এমন অনেক কথা বলেছে। কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ। আবার পদ্মজাও রাতে তার সাথে থাকেনি। পুরো রাত সে কেঁদেছে। কেউ কেন তাকে কালি বলে। আবার তার আপাও তাকে সময় দিল না। শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হচ্ছে। বয়স 20 হওয়ার পরেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি। মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো, কালি বেয়ান।
পূর্ণা তাকালো না। মৃদুল আবার ডাকলো, বেয়ান গো, তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কিরে ব্যাটা, বুঝছিস কিছু? এই শরীরে ভূতে ধরলো নাকি? জাকির দাঁত বের করে হাসলো। মৃদুল জোরে বলল, আরে বেয়ান কি কানে শোনেন না? কাল তো ঠিকই শুনছিলেন। ঠান্ডা কি কানের ভেতর ঢুকে গেছে? ও কালি বেয়ান। বেয়ান। পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙ্গুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার মা বাবা কি শিক্ষা দেয়নি? যারে তারে যা ইচ্ছে ডাকা উচিত না। অসভ্যতা অন্য জায়গায় করবেন, আমার সামনে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালি বলি সেটা আমাকে মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি ডাকতে বা বেয়ান ডাকতে। আমি আপনার বেয়ান না। আর দুলাভাইয়ের আপন ভাই না আপনি। কোথাকার কে আপনি? এই ফর্সা চামড়ার দেমাক দেখান। আর একবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায়। রেখে যায় অপমানে থমথম করা একটা মুখ। মৃদুল ঘর থেকে বের হতে পারছে না। তাকে একটা মেয়ে এভাবে বলেছে। তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সবকটি মেয়ে পাগল। আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো। মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে দিল। নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পায়ে নৌকায় ধাক্কা লাগে। ফলে নিমিষেই দূরে চলে যায় নৌকাটি। নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো, মৃদুল ভাই, আমি আইয়াম কেমনে? বইটাটাও তো ফালাইয়া দিস। মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো। সত্যি নৌকাটা অনেক দূরে চলে গিয়েছে। এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাটি সাঁতরে পারে আসবে কিভাবে? মৃদুল রাগ একপাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনবরত প্রশ্ন করে যাচ্ছে। সে ভীষণ অস্থির। একজোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে গেল। যেন এই পায়ের শব্দ সে চিনে। রুম্পা কাঁপতে থাকলো। রুম্পার অবস্থা দেখে পদ্মজার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা সরে দ্রুত বলল, এহান থাইকা চইলা যাও পইন, আর আগাইও না। ওরা পিশাচের মতো সিরা খাইয়া ফেলাইব। ওদের দয়া মায়া নাই। তুমি অনেক ভালা। তোমারে কোনোদিন ভুলতাম না আমি। তুমি এখানে থাইকো না। তুমি এই বাড়ির কাউরের লগে যোগাযোগ রাইখো না। পদ্মজা বলল, ওরা কি করেছে ভাবি? অনুরোধ করছি আমাকে বলুন ভাবি, অনুরোধ করছি। রুম্পা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। পায়ের শব্দ যত কাছে আসছে তার কাঁপুনি তত বাড়ছে। সে ছলছল চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনোমতে বলল, পিছনে উত্তরে রক্ত। পর মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকলো খলিল হাওলাদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয়। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বলল, তুমি এই ঘরে থাইকা বাইর হও। অনেক অবাধ্যতা দেখাইছ, আর না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে ওঠে। গাঢ় কালো। সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথে থাকবো। খলিল বলল, থাকবা না তুমি? পদ্মজা বলল, কেন, জানতে পারি? খলিল বলল, একটা পাগলের সাথে কিসের থাকন? পদ্মজা বলল, রুম্পা ভাবি পদ্মজা কথা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না, আমি পাগল না, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বললেন, বার হইয়া যাও বউ। পদ্মজা নাসরবান্দা হয়ে বলল, যাব না আমি। রুম্পা ভাবির সাথেই আমি থাকবো। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হলেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না। পদ্মজার কথা মাটিতে পড়ার আগেই খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল। ভোর হয়েছে আরো কতক্ষণ হলো? 2 ঘন্টার মতো। এর মধ্যেই মেঘলা আকাশ পেয়ে অন্ধকার নেমে এসেছে চারিদিকে। পূর্ণা আলোক ঘরের সামনে থাকা বারান্দার চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের উপর 3-4টে কাঁথা। তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক। চৌকিতে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে। শরীর ভেজা। রানী আপা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী নেই। মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল। তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটলো। এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কইরে রানী আপা, শীতে মইরা যাইতাছি, কাপড় নিয়ে আই। ভেজা শরীর নিয়ে ঘরে কেমনে ঢুকমু? পূর্ণা বলল, রানী আপা এখানে নেই, হুদাই চেঁচাচ্ছেন। মৃদুল পূর্ণার স্বরের পাল্টা জবাব দিল, তোমারে কইছি আমার উত্তর দিতে? আমার ইচ্ছে হইলে আমি চেঁচাবো, তোমার ভালো না লাগলে কানে ফোঁট ঢুকাইয়া রাখো। পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে আছে। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে, আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বাতাস বইছে। খালি গায়ে কাঁপুনি শুরু হয়। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি আপনার কাপড় নিয়ে আসবো। মৃদুল চোয়াল শক্ত রেখে আবার আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণার জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, এরপর চলে যায়।
পূর্ণা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতা মুখ দিয়ে ও জাতীয় শব্দ করে কাঁপতে থাকলো। যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতরে ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে, এদিক দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হবে, সহ্য করা ছাড়া আর উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলোক ঘরের পিছনের উত্তর দিকে যে বারান্দা আছে সেখানে মগাকে পেল। মগা ঝিমুচ্ছে। সে বলল, মগা ভাইয়া। মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘরটা কোন দিকে? মগা আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে আসে। মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল। পূর্ণা মৃদুলের চেয়ে এক হাত দূরে এসে দাঁড়ায়, লুঙ্গি শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়। তার রাগ দেখানো সম্ভব নয়। রগে রগে ঠান্ডা তীব্রতা ঢুকে গেছে, রক্ত শীতল হয়ে এসেছে। এ পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করলো। টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে একটা বিশাল বটবৃক্ষ ছায়া ফেলে রেখেছে। পাতলা ফিনফিনে ঠোঁট, তোকে তেল তেল ভাব চকচক করছে। লম্বা এলো চুল বাতাসে উঠছে। শ্যামবর্ণের মুখ এত আকর্ষণীয় হয়, কিছু সৌন্দর্য বোধহয় এভাবেই খুব কাছে থেকে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ালো। বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময় কোনো টানে আবার ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে। সে লুঙ্গিটা পাল্টে মিনমিনিয়ে বলল, শার্টটা। পূর্ণা হেসে শার্টটা এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি। হুট করেই বুকে ঝড়ের বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথে বলল, আমাকে কালী বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি। আমি এমনই মহৎ। অন্য সময় হলে হয়তো মৃদুলও পাল্টা জবাব দিত, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না, মোটেও ইচ্ছে হচ্ছে না। পূর্ণা কিছু বলে আলোক ঘরে ঢুকে যায়। মৃদুল দ্রুত পায়ে দুপা এগিয়ে আসে, আবার পিছনে যায়। আজকের দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতি অন্যরকম? পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন। এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দিল। পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে নাকি কারো হাতে তাপ্পর খাওয়ার অপমানে, কে জানে। খলিল কপাল কুঁচকে আর কি যেন বলে চলে যান। পদ্মজা ঠাই সেখানেই দাঁড়িয়ে আছে। সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না। দিকদিশা যেন হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজার জীবন ফিরে পেল। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে। পদ্মজাকে তাকাতে দেখেই লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আকাশ মেঘাচ্ছন্ন। এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি? ভাবতে ভাবতেই গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজা গা কেঁপে ওঠে ঠান্ডার তীব্রতায়। শাঁসা করে বাতাস বইছে। সুপারি গাছগুলো একবার ডানে দুলে পড়ছে তো আরেকবার বামে। আলোক ঘরের পিছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। পদ্মজা শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে বাঁচতে। আবহাওয়ার অবস্থা ভালো না, তার মধ্যে বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডার তীব্রতা আটকানো যায়? ইচ্ছেও করছে না ঘরে যেতে। সে এদিক ওদিক চেয়ে দেখলো। শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোয়, তখন নাকে একটা বৃষ্টি বোমটা গন্ধ আসে। পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। সে সাবধানে এক পা করে ফেলছে। এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়। উল্টো ঘরে বাইরে উকি দেয়। বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখ পড়ে আমিরকে। পদ্মজা সবকিছু ভুলে ছুটে নেমে আসে নিচতলায়। এরপর বাইরে আসে। আমির তার চাচাকে মারছে, যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে। মজিদ হাওলাদার, রিদওয়ান, আমিনা, রানী সবাই আটকানোর চেষ্টা করছে, কেউ পারছে না। আমির খলিলকে ছেড়ে রেদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল। আমিরের আচরণ উন্মাদের মতো। সে বিশ্রী গালিগালাজ করতে করতে রেদওয়ানের পেটে লাথি বসায়। রেদওয়ান কুকিয়ে উঠল। আমিনা আমিরকে কিল থাপ্পড় দিয়ে আঘাত করছে, তাতেও কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে আসে। আমিরকে চিৎকার করে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? ছাড়ুন। আমির পদ্মজার জবাব দেয় না। খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সে অবস্থায় মুখে আরেকটা খুশি মারে। রানী আমিনা হাউমাউ করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল পদ্মজা দুই হাতে আমিরকে টেনে সরাতে চায়, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে। আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলে, কুত্তার বাচ্চারা, অনেক কিছু কোর্সস করতে দিছি, আমার বইয়ের গায়ে হাত দেশ কোন সাহসে? মৃদুল স্যার, আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়বো। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রেদওয়ানকে ধরে। পদ্মজা হতবম্ব হয়ে পড়েছে। রেদওয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল, আর আজ খলিল থাপ্পড় মেরেছে। এসব কে বলেছে আমিরকে? থাপ্পড়টা লতিফা দেখেছে। তাহলে কি লতিফা বলেছে? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন। পদ্মজা দ্রুত সরে যায়। চাচি কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতে বললেন,
থামাও এই কামড়া কামড়ি, আল্লাহর দোহাই লাগে। পদ্মজা কি করবে বুঝতে পারছে না। আমির তার কথা শুনছে না। আর আমিরের এমন রাগ সে দেখেনি। গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে এটাও ধারণার বাইরে। পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কঠিন কণ্ঠ করে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমির তাও শুনল না। সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল। 2 হাত দূরেই নারিকেল গাছ ছিল, সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত। অঘটন ঘটার পূর্বেই 2 হাত পদ্মজাকে আঁকড়ে ধরে। পদ্মজা কৃতজ্ঞতা নজরে তাকায়, ফরিনাকে দেখতে পেল। পদ্মজা অবাক হয়। ফরিনা এরকম ধস্তাধস্তে দেখেও চুপ করে আসেন, থামানোর চেষ্টা অবধি করছেন না। পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করলো, মৃদুল চেষ্টা করলো, কিছুতেই কিছু হয় না। আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে, মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে। পদ্মজা আমিরকে অনুরোধ করে সরিয়ে আসতে। সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অব্দি পৌঁছেছে কিনা সন্দেহ। পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে, তখন এই 2টি শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে। সেই হাতে খুব দামি ঘড়ি। হাতের মালিককে দেখার জন্য পদ্মজা চোখ তুলে তাকায়, মুখ দেখে চমকে ওঠে। দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথে দেখা, যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগমাখা অনুভূতি ছিল, সে ছিল লিখন শাহ। পদ্মজা দূরে সরে দাঁড়ায়। মৃদুল লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে। আমির ছটফট করছে ছোটার জন্য, অথচ ছুটতে পারছে না। ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায়। লিখন হেসে বলল, এবার থামুন, অনেক শক্তি ফুরিয়েছেন। আমির কিছু বলতে চাইল, তখনই রিদওয়ান সবার অগোচরে ইট দিয়ে আমিরের ঘাড়ে বাড়ি মারে। আমির আর্তনাদ করে বসে পড়ে। লিখন রিদওয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্মজা উৎকর্ণ হয়ে দৌড়ে আসে। আমেনা, রানী, খলিল এবং রেদওয়ানকে নিয়ে দ্রুত অলক ঘরে চলে যায়। দরজা বন্ধ করে দেয়। মজিদ মগাকে বললেন, তাড়াতাড়ি গঞ্জে যা, বিপুল ডাক্তাররা নিয়ে আয়, আমার বাড়িতে সব কি হচ্ছে। ফরিনা তখনও ঠাই দূরে দাঁড়িয়ে আছেন। এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি, যেন এই ঘটনার জন্য তিনি খুশি। কি চলছে তার মনে? ফরিনা তাড়াহুড়া করে খোশ মেজাজে রান্না করছেন, সাহায্য করার মতো পাশে কেউ নেই। একাই দৌড়ে দৌড়ে সব করছেন। হাওলাদার বাড়িতে অতিথি এসে একদিন না থেকে যেতে পারেন না, এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করেছেন। পদ্মজা নিজের ঘরে স্বামীর সেবায় ব্যস্ত। আমিরের ঘাড়ের চামড়া ফুলে গেছে, হাড়ে বিষের মতো যন্ত্রণা। বিপুল ডাক্তার ঔষধ দিয়েছেন। পদ্মজা অশ্রু সজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুল বিলি কেটে দিচ্ছে। অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে, সহ্য করতে হয়েছে। মাত্রই আমির চোখ বুজেছে। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে, দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায়, নয়তো তাকে যেন দিয়ে দেয়। ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে শুয়ে দেয়, নীল হয়ে আছে। লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজা কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুছল। তারপর লতিফাকে দেখে বলল, লুতুবুবু। লতিফা বলল, খাইবা না? খালাম্মা খাইতে ডাকতাছে। পদ্মজা গম্ভীর কণ্ঠে বলল, আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি? লতিফা বলল, খালাম্মাই লিখন ভাইজানের লাইগা রান্তা ছিল। পদ্মজা ক্ষিপ্ত হয়। নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজের আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। লতিফা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবন্ধন করে রাখলো। এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল, তুমি যাও, আমি আসছি। লতিফা 2 পা এগোতেই পদ্মজা ডেকে উঠল, লুতু বুবু। লুতু দাঁড়ালো। পদ্মজা বলল, তুমি আমার উপর নজর রাখছিলে কেন? আর আমাকে না জিজ্ঞেস করে থাপ্পড়ের কথাই বা কেন ওনাকে বলেছ? লতিফার কোনো প্রতিক্রিয়া নেই। সে নত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পদ্মজা আরো 2 বার প্রশ্ন করেও কোনো জবাব পেল না, তাই বলল, নিষেধাজ্ঞা আছে নাকি? এবার লতিফা হাঁ সূচক মাথা নাড়ালো। সে কিছু একটা ভাবলো। এরপর মুখ তুলে দেখলো পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রতিভ হয়ে উঠল, বলে, আমি চাই, নাইলে খালাম্মাই চেতব। পদ্মজার উত্তরের আশায় থাকেনি লতিফা, তড়িঘড়ি করে চলে যায়। পদ্মজা ভ্রু কুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে। প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা, অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর, এক যোগসূত্র। এখন সেসব ভাবার সময় না। আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত। পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে। ভীষণ গরম, জ্বর উঠেছে নাকি। লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে। দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে। লিখনের নায়িকা 3 দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে। সাঁতার জানে না, তাই প্রচুর পানি খেয়েছে। সেই সাথে পা মুচকে গেছে, কোমরেও ব্যথা পেয়েছে। একথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে। কত অসভ্য এই লোক, মানুষের আঘাতের কথা শুনে হাসে। তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হাহা করে হাসি দেখে। লিখন আরও জানালো, সে এবং তার দল গত 3 দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করেছে। বাকি যা দৃশ্য আছে সবকিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যেই নায়িকা সুস্থ হয়ে যাবে। পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো। পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে। ঘন্টা 2 আগে একটু কথা হয়েছিল, আর হয়নি। লিখন প্রশ্ন করলো, ভেতরের অবস্থা কেমন?
আমির হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন? পূর্ণা বলল, হ, ঘুমাচ্ছে, দেখে এলাম, আপা আশেপাশে। লিখন বলল, তোমার আপা পাশে থাকলে আর কি লাগে? লিখনের কণ্ঠটা করুণ শোনায়। পূর্ণা প্রসঙ্গটা পাল্টাতে বলল, ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। তখন বললাম, কিছুই বললেন না। লিখন বলল, আচ্ছা যাব। পূর্ণা বলল, প্রান্ত অনেক খুশি হবে। লিখন বলল, প্রান্ত যেন কে? পূর্ণা বলল, আমার ভাই, ওই যে খুন। লিখন বলল, মনে পড়েছে, কি যেন নাম ছিল, মুন্না বা এরকম কিছু নাম, তাই না? পূর্ণা বলল, জি ভাইয়া। লিখন বলল, সবাই কত বড় হয়ে গেছে, পড়াশোনা আর করনি কেন তুমি? পূর্ণা বাম হাত চুলকাতে চুলকাতে বলল, ম্যাট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি। মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুমিও ম্যাট্রিক ফেল? পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন, আরো কেউ আছে এখানে? মৃদুল মুস্কি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল, আমিও ম্যাট্রিক ফেল। মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল। পূর্ণা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে। মজা করলো নাকি সত্য বলল? লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল, মৃদুল, মজা করছো নাকি সত্য? মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা মিথ্যে কইতে যামু কেন, এতে আমার লাভটা কি? মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো, সাথে তাল মিলিয়ে পূর্ণা ও মৃদুল। লিখন আগের চেয়ে সুন্দর হয়েছে, দেখতে কত ভালো দেখাচ্ছে, কি অপূর্ব মুখ, বলিষ্ঠ শরীর। পূর্ণার কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশেই পদ্মজাকে মানাই বেশি। পরক্ষণে পূর্ণা নিজেকে শাসালো, চুপ করে থাক পূর্ণা, আমির ভাইয়ের মতো ভালো মানুষ দুটি নেই। আপার জন্য উনি সেরা, তবুও মন বোঝে না। হয়তো সৌন্দর্যের মিলটার জন্যই লিখন পদ্মজা দুটির নাম তার ভাবনার একসাথে জোড়া লেগে যায়। অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গা কেউ নিতে পারবে না, কেউ না, সে অনন্য। হাসি খুশি মুহূর্ত উবে যায় খলিলের কর্কশ কণ্ঠে। বেহায়া বেলাজা সেরি পরপুরুষের সাথে কেমনে দাঁত মেলায় হাসতাছে। ঘরে বাপ মা না থাকলে এমনই হয়, এই সেরি ঘরে যাও। লিখন মৃদুলের সামনে এভাবে কটু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসছে। সে এক পলকে লিখন মৃদুলকে দেখে অলক ঘরের ভেতরে চলে যায়। লিখন মৃদুল হতভম্ব। খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ, নাকের নিচের চামড়া উঠে গেছে, মাংস দেখা যাচ্ছে, তবুও তেজ কমে না। তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলছেন, মারা ময়রা যাওয়ার পর থেকে এই সেরি দোষী হয়ে গেছে। এত বড় সেরি বুড়ো হইতাছে, বড় বইনে বিয়া দেয় না, কোন দিন কোন কাম ঘটায় আল্লাহ জানে। তা লিখন দুপুরের খাবার খাইছো? লিখনের ইচ্ছে হচ্ছে না এই কুৎসিত ভাবনার লোকটাকে জবাব দিতে, যেহেতু সেই বাড়ির অতিথি, তাই মনের কথা শুনতে পারল না। বলল, চিনা। মৃদুল খলিলকে উপেক্ষা করে অলক ঘরে ঢুকে পড়ে। পূর্ণা অলক ঘরের পিছনের বারান্দায় এসে দাঁড়ায়। মৃদুল পিছনে এসে দাঁড়ালো, কোমল স্বরে বলল, খালুর কথায় কষ্ট পাইছো? পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল, আপনি কারো কষ্টের কথা ভাবেন দেখেও ভালো লাগে। মৃদুল বলল, সবসময় তেরা কথা কও কেন? আমি যদি আগে জানতাম তোমার এই কালি কইলে তোমার এত কষ্ট হয়, আমি কইতাম না। পূর্ণা তাকালো। পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠল। এই দৃষ্টির নাম বোধহয় মন কেমন করার দৃষ্টি। পূর্ণা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাপ চাইছেন? মৃদুলের জোড়া ভ্রু কুঁচকে আসে, দুই পা পিছিয়ে যে বলে, জীবনেও না। পদ্মজা ক্ষুধার্ত ব্যাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল, আম্মা কি হয়েছে আপনার? ফরিনা প্রবল বিস্ময়ে জানতে চাইলেন, কেন, কি হইব আমার? ফরিনার ব্যবহারে পদ্মজা খুব অবাক। সে কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। ফরিনার নিশ্চিন্ত মনে চুলা থেকে পাতিল নামালেন, তারপর বললেন, ও পদ্মজা, মগারে একটু কইবা লিখন মৃদুলের ডাইকা আনতে। লিখন ছেলেটা কখন আইছে, এখনো খাই নাই। পদ্মজার ঘাটল না ফরিনাকে, সে বুঝে গেছে কোনো জবাব পাবে না। সদর ঘরে পার হতেই সদর দরজায় মৃদুল এবং লিখনের দেখা পেল। পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল, তারপর বলল, আপনারা এখানে এসে বসুন, আম্মা আপনাদের খোঁজ করছিলেন। কথা শেষ হতেই পদ্মজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল। লিখন অবশিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে। সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের প্রিয় সে এক ছুটে পালিয়ে বেড়ায়। পার্থক্য শুধু এটাই, আগে লজ্জায় পালাতো, এখন অস্বস্তিতে। লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে। যাকে ভালোবাসে, তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতো অভাগারাই জানে। লিখন মৃদুলের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল, পদ্মজা ভাবিকে চিনেন? লিখন বলল, চিনব না কেন? লিখন থেমে গেল। সে নিজের অজান্তেই কি বলে দিয়েছে। হেসে বলল, এইসব জেনে কি হবে, আসো গিয়ে বসি। তারপর বলল, কখনো প্রেমে পড়েছেন? মৃদুল বলল, না মনে হয়। উদাসীন হয়ে বলল মৃদুল। লিখন বলল, নিশ্চিত হয়ে বলো। মৃদুল ভাবল, কোনো নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করছে। উত্তর পেয়েও গেল। সকালেই সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে, অজানা অনুভূতি অনুভব করেছে। এটা কি প্রেম? মৃদুল নিশ্চিত নয়, তাই সে বলল, না, পড়ি নাই। লিখন বলল, আচ্ছা সেসব বাদ, বিয়ে করছো কবে সেটা বলো। মৃদুল বলল, হুট করে একদিন। আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মাকে চমকে দিব। লিখন সশব্দে হাসলো, বলল, জানো মৃদুল, মানুষের সব চাওয়া পূর্ণ হয় না। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে।
মৃদুল বলল, তাহলে বলছেন আমার এই ইচ্ছে পূর্ণ হবে না? লিখন বলল, না তা বলছি না, হুট করে বিয়ে করে ফেলার কেমন অসম্ভব কাজ। মেয়ে রাজি থাকলেই হলো, মেয়ে বেঁকে গেলে কিন্তু কিচ্ছে খতম। লিখন আবার সশব্দে হাসলো। মৃদুলও অকারণে তাল মিলিয়ে হাসার চেষ্টা করলো। একটা মানুষ এতটা হাসতে পারে কিভাবে? এত সুখী লিখন শাহ, সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকোয় হাসির আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই আসে, আমির ছাড়া। রেদওয়ান, খলিল এত শান্তভাবে আসে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে। লিখনও এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে, সেসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল, আম্মা আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি, ঘুম ভেঙেছে হয়তো। পদ্মজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে। পদ্মজার হাঁটার ছন্দ ধৃত সাবলীল, মাথায় শাড়ির আঁচলের ঘোমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারতো না? এতটাই অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তের খেলা? কেন ভোলা যায় না এই নারীকে? লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসে হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি। পদ্মজার অস্বস্তি হবে ভেবে। সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এ যে বড় যন্ত্রণার। এতদিনেও বুকের ভেতর কিভাবে পুষে আছে এক প্যাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে? আসবে কি সেই সুদিন? লিখনের চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত। লিখনের সম্মুখ বরাবর মৃদুল ছিল। মৃদুল লিখনের প্রক্রিয়া দেখে অনেক কিছুই পুছে নিল। নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞেস করলে। খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারিদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে। পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো। ঘাড়ে প্রচন্ড ব্যথা, টিকে থাকা যাচ্ছে না। রাগে কিরমির করছে এখনো। পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল। খাওয়া শেষে আমির হেসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? পদ্মজা স্থির চোখে তাকালো। বলল, ওনার সাথে কেন কথা হতে যাবে আমার? আমির বলল, উনি তো তোমার জন্যই এসেছেন। পদ্মজা বলল, আপনাকে বলেছে, অন্য দরকারেও তো আসতে পারে। আমির হাসলো, বলল, সে আজও তোমাকে পছন্দ করে, আশা করি তুমি তার কাছে যাবে। পদ্মজা বলল, অসম্ভব, যা তা বলছেন আপনি, এসব বললে আমার খারাপ লাগে। পদ্মজা থামলো। আমির মৃদু হাসছে। পদ্মজা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি জানেন না আপনাকে কতটা ভালোবাসি আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আমির বলল, তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন? পদ্মজা বলল, বন্ধনারীর কতটা যন্ত্রণা বুঝবেন না। আমির বলল, আমাদের একটা মেয়ে হয়েছিল। পদ্মজা বলল, আর হবে না তাই বলিনি। আমির বলল, হবে, আল্লাহ চাইলে হবে। তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউ আছে, আর কি লাগে? পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে। এরপর চিরুনি দিয়ে আমিরের চুল আঁচড়ে দিয়ে বলল, চুলগুলো বড় হয়েছে অনেক। আমির বলল, হ্যাঁ আচ্ছা এদিকে আসো। আমির পদ্মজাকে এক হাতে টান দিতে গিয়ে ঘাড়ের চাপকে আহ করে উঠল। পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে, খুব লেগেছে? আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কেন এমন করেন আপনি? চারপাশটা অনেকটা ফর্সা হয়েছে। দুপুরের সূর্যটা এখন একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবার ডুবে যাবে। পূর্ণা লবণ দিয়ে টক বড়ই খাচ্ছে। দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণা চমকে ওঠে। মৃদুলকে দেখে বুকে থুতু দেয়। তারপর বাসখাই কণ্ঠে বলল, হুট করে এভাবে কেউ আসে? মৃদুল বলল, আর কথা কয় না, তোমারে সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। মাত্র মগা কইল তুমি নাকি ছাদে। পূর্ণা বলল, কেন আমাকে খুঁজছেন কেন? মৃদুল বলল, এমনি খাটখাট কইরা কথা কইতাছো কেন? একটু ভালো কথা আহে না মুখ দিয়ে? পূর্ণা একটু নড়ে চড়ে বসলো। তারপর হেসে বলল, দুঃখিত, এবার বলুন কি দরকার? মৃদুল বলল, ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি। পূর্ণা বলল, আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই। মৃদুল বলল, তোমার না, তোমার বড় বোনের, পদ্মজা ভাবির। পূর্ণা উৎসুক হয়ে তাকালো। মৃদুল উসখুস করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে। এরপর নির্বিকার কণ্ঠে বলল, না, তবে লিখন ভাইয়া আপারে পছন্দ করত। আপার সাথে ভাইয়ার বিয়েটা কেমনে হয়েছে জানেন? মৃদুল বলল, আমির ভাইয়ের কথা বলছো? পূর্ণা বলল, আমার আপার কি আর কোথাও বিয়ে হয়েছে? মৃদুল বলল, সোজা উত্তর দিতে পারো না? তারপর বলো। পূর্ণা বলল, ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথেই আপার বিয়েটা হতো, কিন্তু হয়নি, এতটুকুই। মৃদুল বলল, লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়ে গেছে। ভাই অনেক ভালোবাসতে পারে। পূর্ণা বলল, হ্যাঁ। পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে।
মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে, এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায়, চারপাশ দেখে। পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার স্পন্দন বাড়িয়ে দেয়, বুক হাঁপড়ের মতো ওঠানামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আরেকটা বড়ই হাতে নিল, তখন মৃদুল ডাকলো, বেআইন। পূর্ণা তাকায়, মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়। মৃদুল আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, রক্ত না। পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো, তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, তাই তো। মৃদুল বলল, মানুষের রক্ত না পশুর রক্ত, নিশ্চিত হইতাম কেমনে। পূর্ণা বলল, পশুর রক্ত এখানে আসবে কেন? মৃদুল বলল, মানুষের রক্তই কেন আসবে? পূর্ণা বলল, তাই তো। দুইজন চিন্তিত হয়ে ভাবতে থাকলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখি শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থায় এখানে এসে পড়েছে। মৃদুল বলল, তাহলে মরা পাখিটা কই? পূর্ণা বলল, ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি, এরপর চলে গেছে। সন্ধ্যা রাত, জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে, ঠান্ডা বাতাস, সে বাতাসে পাতলা শার্ট পরে লেখন নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোনাকি পোকা দেখছে, মাঝে মধ্যে অন্তর্মহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে। সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরা হয়নি, খেতে বসেছিল, আকাশ কাঁপিয়ে কেঁদেছে, কেউ শোনেনি। স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন। একসময় ইচ্ছে হচ্ছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠে মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিটি মুহূর্তে আফসোস হয়, শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারল না সে। পরবর্তী কয়েকটা মাস ঘোরের মধ্যে কেটেছে, সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মন তো ভেঙে গুড়িয়ে গেছে, আজও জোড়া লাগেনি। পদ্মজা কি কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে? জানবে কি তার ভালোবাসার গভীরতা? লিখন আনমনে হেসে উঠল, চোখে জল, ঠোঁটে হাসি। এ হাসি সুখের নয়, যন্ত্রণার। পূর্ণা অন্দরমহলে আসেনি, পদ্মজা ভীষণ রেগে আছে। অলক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? এর আগেও যখন পারি যে তার পেটে ছিল, পূর্ণা এই বাড়িতে অনেকদিন ছিল, তখনও মাঝরাত অব্দি অলক ঘরের বারান্দায় বসে থাকতো। পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি, এখন ঘরে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ, তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা। পদ্মজা কণ্ঠটি শোনা মাত্রই ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্টও হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিক অতীত। পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে রাতের বেলায় ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। লিখন বলল, জীবন থেকে তো সরেই গিয়েছ, আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসেই পড়েছি, কয়েক হাত দূরে থেকেই একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসলো, সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদুগুঞ্জন শুরু করে দিয়েছে। পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকে এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। কোনো সাড়া নেই। পদ্মজা পিছনে ফিরে তাকালো। লিখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে। পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল, কাটা কাটা গলায় বলল, কিছু বলার যখন নেই আমি আসি। লিখন বলল, ভুলে গেছো আমায়, মনে পড়ে না? লিখনের কণ্ঠে ব্যাকুলতা। পদ্মজা তীক্ষ্ণ বাক্যবান, না ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল না। আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না। আপনি বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এটুকু নিশ্চয়ই বুঝবেন। লিখন হেসে বলল, আচ্ছা আজ আসো। পদ্মজা বলল, একটা অনুরোধ ছিল। লিখন বলল, কি? পদ্মজা আবার ফিরে তাকালো সরাসরি লিখনের চোখের দিকে। সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে উঠল। সে অপলক চোখে তাকিয়ে থাকে। পদ্মজা বলল, নিজেকে এবার গুছিয়ে নিন। মরীচিকার পিছনে অনেক দৌড়েছেন, আর না, এবার নিজের জীবনটা নতুন করে সাজান, আপনার মনের জোর বাড়ান। মানুষ দ্বিতীয়বার প্রেমেও পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। লিখন বলল, পদ্মফুল। পদ্মজা একটু সময়ের জন্য হলেও তাকায়। লিখন বলল, এভাবে ভালো আছি আমি, তুমিও এভাবে সারা জীবন ভালো থেকো। পদ্মজা কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না। এই লেখন সাথে এক ধ্যানেই পড়ে আছে। সে আর কথা বাড়ালো না। যে বুঝেও বুঝতে চায় না তাকে বুঝিয়ে লাভ নেই। সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার অশ্রু সজল চাহনি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু দেওয়ার সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলেছে। এইটুকু সময়ের স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে। সে বিড়বিড়িয়ে বলল, আমি মানতে পারি না তুমি অন্য কারো, আমি তোমাকে ভালোবাসি। শেষের শব্দ 3টে ঘোর লাগা কণ্ঠে ভেঙে ভেঙে বলল। পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধুমকে বলল, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস? বাইরে বাতাসও হচ্ছে, আমার কোনো কথাবার্তায় কি শুনবি না? পূর্ণা অপরাধী স্বরে বলল, আর হবে না আপা,
আগামীকাল সন্ধ্যা আজানের সাথে সাথে ঘরে চলে আসবো। পদ্মজা বলল, জি না, বিকাল থেকেই ঘরে থাকবেন। এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না, তুই 2-3 দিন পরেই বাড়ি চলে যাবি। পূর্ণা বলল, তুমি যাবে না? পদ্মজা আনমনে কিছু ভাবলো, তারপর বলল, যাব কয়দিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে রাখবি না। পূর্ণা বলল, আচ্ছা। পূর্জা খুক খুক করে কাশতে থাকলো। পদ্মজা বিচলিত হয়ে বলল, কাশিও হয়ে গেছে? কত ঠান্ডা ব্যাটিয়েছিস, জ্বরও আছে নাকি দেখি। পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছেই তো। তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না? সারাদিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয়ে যায়? স্বাস্থ্যের যত্ন তো নিতে হবে। পূর্ণা বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা নিব। পদ্মজা বলল, তা তো সবসময় বলিস, তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসছি, গড়গড় করে কুলি করে এরপর ঘুমাবি। পূর্ণা বলল, আপা। পদ্মজা বলল, তুই চুপ কর, চুপচাপ লেপের ভেতর শুয়ে থাক, আমি আসছি। পদ্মজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই। বাড়ির সবাই যার যার ঘরে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। আমির তো সেই কখন ঘুমিয়েছে। পদ্মজা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে। চারিদিকে নির্জন, থমথমে, কোনো সারা শব্দ নেই। পদ্মজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে, যদিও ওই বাড়িতে সবসময় রহস্য বিদ্যমান। পদ্মজা বালতি রেখে কল চাপতে যাবে, তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু একটা কোথাও পড়েছে। পদ্মজা থমকে দাঁড়ায়, কান খাড়া করে বুঝতে পারল শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আবার কোনো বিপদ হলো না তো? পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে। কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠে ভেসে আসে, তোমার লগে কয়বার হুৎসি বইলা আর ভাইব না, সবসময় হইতে দিতাম। মাটিতে যেভাবে এতদিন ছিলা, আজও থাকবা। বিছানায় ওঠার জন্য গাইগুই করবা না। মদন বলল, মাটিতে অনেক ঠান্ডা লাগে, আমার এক কোনায় জায়গা দেও। রানী বলল, তুমি মাটির থাকবা মানে মাটির থাকবা, কামলা হইয়া মালিকের শরীর লগে হইবার সাহস আর করবা না। মদন বলল, আমি বিছানায় ঘুমাইতাম, তুমি আমার বউ লাগো। রানী বলল, তুমি মাটিত ঘুমাইবা, আমি তোমারে জামাই মানি না। মদন বলল, দেহ রানী। এরপর একটা আত্মচিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে, নিশ্চয় রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে। পদ্মজা একবার ভাবলো দরজায় কড়া নাড়বে, এরপর ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথা সে শুনে ফেলেছে, আর না শোনাই ভালো। যেহেতু তারা কারো সামনে ঝগড়া করে না, রাতে নিজের ঘরে সবার অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদ্মজা সরে আসে, তবে মনটা খুব খারাপ হয়ে যায়। এই দাম্পত্য সংসারে কি ভালোবাসা, সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম, আর এই বাড়ির একজন বাধ্য কর্মকর্তা। এছাড়া তো ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সব সময় থাকে। লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার, সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বক বক করছে, সবেমাত্র অন্য পাশ ফিরে চোখ বুঝলো, বোধহয় ঘুম পেয়েছে। লিখনের মনটা আনচান আনচান করছে, ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব না। এই বাড়িতে আর আসা যাবে না। পদ্মজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই একটা জায়গাতেই সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়লো। মৃদুল ফিরে তাকালো, বলল, ভাইয়ের ঘুম পাইতাছে না? লিখন বলল, হ, তুমি ঘুমাও। মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল, আপনি না তুমি, একটু আগেই না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে। মৃদুল হাসলো, বলল, তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো, সেই মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হয়ে উঠল। পদ্মজা যে বাড়ির বউ, সে বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত। এতে পদ্মজার অসম্মান হবে, সে তো চায় না পদ্মজা কষ্ট পাক। তাকে নিয়ে কেউ 2 লাইন বেশি ভাবুক, পদ্মজা সবসময় ভালো থাকুক। লিখন জোরপূর্বক হাসলো, তারপর বলল, কি বলছো? তেমন কিছু না, ঘুমাও এখন, আমার অনেক ঘুম পাচ্ছে। লিখন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। মৃদুল হতাশ হয়ে চোখ বসে। পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে, হাতে কাঁচের গ্লাস, তাতে কুসুম গরম পানি। সিঁড়িতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে। পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে। পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে, গ্লাস রেখে দেয় এক পাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে, চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরোক্ষ করছে। আলমগীরের পরনে পাঞ্জাবি। বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না, শান্তশিষ্ট, চুপচাপ, মাঝে মধ্যে ঢাকা যায়, দেখা হয় তবে কথা হয় না। কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজের ইচ্ছায় কথা বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়। পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেই। পায়ের জুতোগুলো হাঁটার তালে মৃদু শব্দ তুলছে, তাই পদ্মজা জুতাগুলো খুলে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকার ডাক চারিদিকে, দূরে কোথাও শিয়াল ডাকছে। গা সমসমে পরিবেশ, এদিক ওদিক কোনো শব্দ হতেই পদ্মজা উৎকর্ণ হয়ে উঠছে, কেমন গা কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক কোথায় যাচ্ছে?
হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে। বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ চালিয়ে চারপাশ দেখে নিল। তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো। মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজার রগে রগে দামামা শুরু হয়। কি হতে চলেছে, আর সে কি দেখবে? পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণ হয়ে গেল, তারা পা আসছে না কেন? সে জুতা পরে বাইরে আসে, নেমে আসে নিচতলায়। রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাঁচের গ্লাস লেগে পড়ে যায়। পূর্ণা ভয় পেয়ে যায়, এখানে গ্লাস কে রাখলো? আংশিক পানি তার পায়ে লাগে। মনে হচ্ছে পানিটা গরম। এই রাতের বেলা গরম পানি এখানে কিভাবে? পূর্ণা ভাবে তার আপার পানি গরম করার কথা ছিল, কিন্তু গরম করে এখানে কেন রাখবে? ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ্মজা নেই। সে আতঙ্কিত হয়ে পড়ে। দরজার পাশে পদ্মজার জুতা দেখে ভয়টা আরো বেড়ে যায়। সে দৌড়ে আমিরের ঘরে গেল। গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে, পদ্মজা নেই। পূর্ণা এবার ঘামতে থাকলো। সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে। এরা মানুষের ক্ষতি করে, বিশেষ করে সুন্দর মানুষদের। তার মানে তার আবার গুরুতর বিপদ। পূর্ণা এক দৌড়ে রান্নাঘরে আসে, লণ্ঠন জ্বালিয়ে নেয়। অন্য সময় হলে ভয় কাজ করত, আজ করছে না। সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে। মনে হয় কোনো শয়তানি জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে। পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে। কাউকে ডাকার বুদ্ধি অব্দি মাথায় আসেনি। সে আতঙ্কে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আয়াতুল কুরসি পড়তে পড়তে পুকুর পাড়ের পথ ধরে। পদ্মজাকে চমকে দিয়ে তৃতীয় তলার একটা জানালা হুট করে খুলে যায়। সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়। পদ্মজার ওষ্ঠদ্বয় নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায়। দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আলমগীর সেই দড়ি বেয়ে তৃতীয় তলায় উঠে যায়। দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হচ্ছে এর আগে বহুবার আলমগীর দড়ি বেয়ে উপরে উঠেছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। আর জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে? তৃতীয় তলায় সে একবার গিয়েছে, তাই জানেও না কোন ঘরে কি আছে। পায়ের গোড়ালিতে ঠান্ডা ছিঁড়ছিঁড়ে অনুভব হচ্ছে। পদ্মজা এক হাত দিয়ে ছুঁতেই বুঝতে পারে জোকে ধরেছে। জোকে তার খুব ভয় আছে, কিন্তু এখন ভয় করছে না। এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে। সে জোক ছাড়িয়ে নিল। অনেকক্ষণ পার হয়ে যায়, আলমগীরের দেখা নেই। দড়ি তো ঝুলছে, মানে নামবে আবার। পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়ে রইল। আচমকা মনে পড়ল তৃতীয় তলায় রুম্পা ভাবি আছে, ডান দিকের কোনো এক ঘরে। আর আলমগীর ডান দিকের কোনো একটা ঘরের জানালা দিয়েই ঢুকেছে। মানে কি রুম্পার কাছে গিয়েছে? পদ্মজা বারংবার শুধু চমকাচ্ছে। আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে। তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে। কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজার পিল চমকে ওঠে। রুম্পা শাড়ির আঁচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে। বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে। আলমগীর দুই হাত বাড়িয়ে রেখেছেন যাতে রুম্পা পড়ে গিয়ে তিনি ধরতে পারেন। পদ্মজার বুক দূর দূর করছে। যদি রুম্পা পড়ে যায়, এত ঝুঁকি কেন নিচ্ছে? রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে। রুম্পার কান্নার সুর ভেসে আসে। তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চের আলো দিয়ে চারপাশ দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। তখন কোত্থেকে উদয় হলো একজন অদ্ভুত লোকের। লোকটা কালো, মোটা, লম্বা চুল, এক হাতে রামদা, অন্য হাতে লাঠি। অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদ্মজার ভয় হলো। পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড়সড় দেখে একটা পাথর হাতে নিল, যেন বিপদে কাজে লাগানো যায়। আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয়। একসময় তা হাতাহাতিতে চলে যায়। রুম্পা ভয়ে জুবুতুবু হয়ে আছে। অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে, কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না। পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত। আল্লাহর নাম নিয়ে সে কলা গাছের পিছন থেকে বেরিয়ে আসে। আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দিল। তখনই সে পদ্মজাকে দেখতে পেল। চেঁচিয়ে উঠে বলল, বোন, সাহায্য করো। অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে সোমেরে রুম্পাকে ধরতে চাইল। আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। দুই হাতে জাপটে ধরে রেখে রুম্পাকে বলল, তুমি যাও রুম্পা। রুম্পা দৌড়ে পদ্মজার কাছে আসে। সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ভয়ে ঘামছে। আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না। সে অনেক কষ্টে অনুরোধ করে, আমার রুম্পারে ওরা মেরে ফেলবে, তুমি ওরে খালপাড়ে নিয়ে যাও বোন, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো। পদ্মজা দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে। আলমগীরের হাত থেকে পড়ে যাওয়া টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তেই পদ্মজার খুব চেনা চেনা মনে হয়। আবার পারিজার খুনিরও বর্ণনা ঠিক এমন। ভাবতেই পদ্মজার রক্ত ছলকে ওঠে। সেই মুহূর্তে মরার উপর খাড়ার ঘা হিসাবে আবির্ভাব ঘটে পূর্ণার। সে পুকুর পাড়ে যাচ্ছিল। টর্চের আলো পেয়ে সেই দিকে ছুটে এসেছে। অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুঁড়ে মারে। পদ্মজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায়। লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে। সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে। পদ্মজা দিক দিশেহারা হয়ে ফেলে। কি করবে সে? মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে, তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে। আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে। আবার পূর্ণাও আঘাত পেয়েছে। কি করবে পদ্মজা? রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে? পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে, নাকি পারিজার খুনিকে ধরবে?
থেকে থেকে দূরে হুতুম পেঁচা ডাকছে, যা ভুতুরে শোনাচ্ছে। গা কাঁপুনি ঠান্ডা, সময়টা যেন থমকে দাঁড়িয়ে চলছে দণ্ড শুলে। পদ্মজা ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা উবু হয়ে শুয়ে পড়েছে, কাঁদছে মা মা করে। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে রুম্পাকে, আর আরেক হাতে পূর্ণার কাঁধে শুয়ে দেখলো কোথায় আঘাত পেয়েছে। ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, কানে ভেসে আসছে দুজন পুরুষের ধস্তাধস্তি দুবদাব শব্দ। পদ্মজার ঠান্ডা হাত পূর্ণার আহত স্থানে রক্ত লাগতেই সে আটকে উঠল। রুম্পাকে ছেড়ে পূর্ণাকে জড়িয়ে ধরল। পাশে তাকিয়ে দেখলো যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেই লাঠির আগায় কাঁচি বাঁধা। পূর্ণার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, গলগল করে রক্ত বের হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে পূর্ণার পুরো শরীর। আলমগীর অজ্ঞাত লোকটির সাথে আর পারছে না। সে একতি মিনতি করে পদ্মজাকে বলছে, পদ্মজা পদ্মজা বোন, সহায় হও। টানাপোড়েনে পদ্মজার হাত পা কাঁপতে থাকলো। সে পূর্ণাকে টেনে তোলার চেষ্টা করলো। পূর্ণা কিছুতেই উঠতে পারছে না, যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে। পূর্ণার কান্না দেখে পদ্মজার বুক ব্যথায় বিষে যাচ্ছে। এই রাতের আধার এত পাষাণ হলো কিভাবে? আলমগীরের আর্তনাদ ভেসে আসে। পদ্মজা চমকে ফিরে তাকালো। অজ্ঞাত লোকটি আলমগীরের স্পর্শকাতর স্থানে অস্বাভাবিকভাবে আঘাত করছে, ফলে সে দুর্বল হয়ে আর্তনাদ করে উবু হয়ে ছটফট করছে। অজ্ঞাত লোকটি দ্রুতগামী ঘোড়ার গতিতে ছুটে এসে রুম্পাকে ধরতে চাইল। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। অজ্ঞাত লোকটি কর্কশ কণ্ঠে পদ্মজাকে হুমকি দিল, আমার কাম আমারে করতে দে। একটা মানুষের কণ্ঠস্বর এত ভয়ঙ্কর কি করে হয়? এই কণ্ঠস্বর যে কাউকে কাঁপিয়ে তুলবে। পদ্মজা কিঞ্চিত চমকালেও থেমে থাকলো না। উত্তরের হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে উঠছে। সে অজ্ঞাত লোকটির মতোই হুঙ্কার দিয়ে বলল, নিজের ভালো চান তো আত্মসমর্পণ করুন। পদ্মজার কথা শুনে লোকটি ব্যঙ্গ করে হাসলো। খুব কাছে থেকে অজ্ঞাত লোকটির মুখ দেখে পদ্মজার কপাল কুঁচকে ফেলল। লোকটির মুখ থেকে বিশ্রী একটা গন্ধ আসছে। স্বাস্থ্যবান দেহ, গায়ের রং কুচকুচে কালো, সাদা দাঁতক পাটি আর লাল ভয়ঙ্কর চোখ দুটি আগে নজর কাটছে। পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বেই অজ্ঞাত লোকটি পদ্মজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর লাঠি হাতে তুলে নিল। রুম্পা ছুটে পালাতে চাইল, কিন্তু পারল না। অজ্ঞাত লোকটি তার গলা চেপে ধরল। পদ্মজা দৌড়ে এসে অজ্ঞাত লোকটির পিঠে কিল ঘুষি দিল, তাও কাজ হলো না। পদ্মজার গায়ের শক্তি লোকটিকে এক চুলও নাড়াতে পারেনি। রুম্পা ঘুমগাচ্ছে, পূর্ণা যন্ত্রণায় কাঁদছে, ভয়ে জুবুথুবু হয়ে আছে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। নিশাচর পাখিরা আজ যেন অদ্ভুত স্বরে ডাকাডাকি করছে, কেমন গা কাঁপিয়ে তোলা। ঝিঝি পোকাদের ডাক বেড়েছে, কান ঝালাফালা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে বাতাসের বেগ। অজ্ঞাত লোকটির হিংস্র থাবা রুম্পাকে গ্রাস করে নিয়েছে। লোকটি পা দিয়ে মাটি থেকে লাঠি তুলল, এরপর লাঠির আগা থেকে কাঁচি হাতে নিল। আর একটুক্ষণ, তাহলে সেই ধারালো কাঁচি রুম্পার গলার রক টেনে নিবে। উড়ে যাবে রুম্পার রুহু। আলমগীর নিজের যন্ত্রণা ভুলে ছুটে আসে তার সহধর্মিণীর প্রাণ বাঁচাতে। তার আগেই ঘটে যায় ভয়ঙ্কর এক দৃশ্য। পদ্মজা অজ্ঞাত লোকটির পরে থাকা রামদা তুলে তার পিঠেই কোপ বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞাত ব্যক্তিটি লুটিয়ে পড়ে মাটিতে, ফলে রামদা আরো গভীরে প্রবেশ করে। গরু জবাইয়ের পর গরু যেভাবে কাতরায়, অজ্ঞাত লোকটি সেভাবেই কাতরাতে থাকলো। রক্ত ছিটকে পড়ে পদ্মজার শাড়িতে, মুখমণ্ডলে। কাতরাতে থাকা দেহটি ডিঙিয়ে আলমগীর রুম্পার কাছে যায়। তারপর পদ্মজার দিকে তাকালো। পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখে যেন ধিকে ধিকে আগুন জ্বলছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় দেহটি। নিস্তেজ হয়ে পড়ে পদ্মজাও। সে এলোমেলো পায়ে কয়েক কদম পিছিয়ে গেল। তার শরীর কিঞ্চিত কাঁপছে। এটা সে কি করেছে? এ যে অচিন্তনীয় কাজ। সবে এলোমেলো লাগছে, মাথা ভনভন করে ঘুরছে, গা গুলিয়ে উঠছে। পূর্ণা এই দৃশ্য দেখে নিজের রক্তক্ষরণ ভুলে যায়, ভয়ে কাঁপতে থাকে। নাভি উল্টে বমে বেরিয়ে আসে। আলমগীর তাড়াহুড়া করে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজার বুকে বইছে অপ্রতিরোধ্য তুফান। সে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে নিথর দেহটির দিকে। আলমগীর একটা চাবি পদ্মজার হাতে গুজে দিয়ে এক নিঃশ্বাসে বলল, ভয় পেও না। এই বাড়িতে দিন দুপুরে খুন হলেও তা বাইরে কেউ জানবে না। সকালে উঠে দেখবে এখানে বাবলুর লাশও নেই, রক্তও নেই। কেউ না কেউ সরিয়ে দিবে। সব দুঃস্বপ্ন মনে হবে। দ্রুত ঘরে ফিরে যাও। আমার অনেক কথা আছে, আমি চিঠি লিখবো তোমার বাপের বাড়ির ঠিকানায়। আসছি। রুম্পা দ্রুত পায়ে হেঁটে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। তার বুকটা হাহাকার করছে। পদ্মজার কথা খুব মনে পড়বে। আলমগীর অস্থির হয়ে চারিদিকে দেখছে, আতঙ্কে সে কাঁপছে। এই বুঝে কেউ এসে গেল আর রুম্পাকে আবার বন্দি করে দিল। এমন অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। আতঙ্কে যে কোনো মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। রুম্পা পদ্মজাকে কিছু বলতে চেয়েছিল, আলমগীর বলতে দিল না। তার আগেই টেনে নিয়ে দৌড়াতে থাকলো। পদ্মজা তাদের যাওয়ার পানে চেয়ে থাকলো। ঝিঝি পোকাদের আলোর ভিড়ে দুজন হারিয়ে যাচ্ছে। তারা বাঁচার আশায় দৌড়াচ্ছে, না হওয়া সংসার পাতার স্বপ্ন পূরণ করতে দৌড়াচ্ছে। দুজন আড়াল হয়ে যেতেই পদ্মজা দুই হাতে নিজের মুখ ছুলো। এরপর দুই হাত সামনে এনে দেখলো টকটকে লাল রক্ত। সঙ্গে সঙ্গে সে বমি করতে থাকলো। তারপরেই শক্তি ফিরল। সে পূর্ণাকে খুঁজতে থাকলো। একটু দূরে পূর্ণা ঘাসের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। পদ্মজা দৌড়ে আসে।
পূর্ণা পিট করে তাকায়। পূর্ণাকে 2 হাতে জড়িয়ে ধরে দাঁড় করানোর চেষ্টা করে। 21 বছর বয়সী একটা মেয়ের শরীর তো কম ভারী নয়। পদ্মজার শক্তিতে কুলাচ্ছে না। সে পূর্ণাকে একতি করে বলল, ওঠার চেষ্টা কর বোন। পূর্ণার শরীরে ভূমিকম্প বয়ে যাচ্ছে। সে পুরো ভর পদ্মজার উপর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। পদ্মজার শরীরের পুরোটা শক্তি দিয়ে পূর্ণাকে আগলে ধরে সামনে হাঁটা শুরু করলো। পদ্মজার পাজোড়া ঠকঠক করে কাঁপছে। সে জানে না এটা শীতের কাঁপুনি নাকি ভয়ঙ্কর কোনো কিছুর প্রত্যক্ষদর্শী হওয়ার উত্তেজনা। মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা ঝড় হুট করে শুরু হয়ে হুট করে থেমে গেছে, আর রেখে গেছে নিঃশ্বাস থামিয়ে দেওয়ার নিস্তব্ধতা। পদ্মজা ঘামছে, কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। মনে হচ্ছে এই বুঝে মৃত বাবলু উঠে দাঁড়ালো। অনেক প্রেতাত্মা নিয়ে ঝাঁপিয়ে পড়লো 2 বোনের উপর। জঙ্গলের গাছপালা থেকে পেঁচাদের দল তীক্ষ্ণ চোখে দেখল সদ্য খুন হওয়া একটা মৃতদেহ পড়ে আছে ঘাসের উপর। আরেকটু দূরে ছিমছাম করণের শাড়ি পরা একটা মেয়ে চুল খোলা রেখে এলোমেলো পায়ে একটা দুর্বল দেহকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির ভেতর। দুজনের গায়ে তাজা লাল রক্ত। এই দৃশ্য তো রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর, যার সাক্ষী হয়ে রইল রাতের আধার আর নিশাচর পাখিরা। প্রতিদিনের মতোই ভোরের আলো নিষ্কালো রাতকে ঠেলে দূরে সরিয়ে পৃথিবীটাকে আলোকিত করে তুলেছে। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নতুন করে শুরু হয়েছে আরেকটা দিন। শুধু পদ্মজার সময়টা থমকে গেছে। সে তার গোসলখানায় বসে আছে। কোনকোনে ঠান্ডায় গোসল করেছে। এরপর থেকেই উদাসীন হয়ে ভেজা কাপড়ে বসে আছে। পূর্ণা অন্য ঘরে ঘুমাচ্ছে। পদ্মজা রাতে ধীরে সুস্থে পূর্ণার ক্ষত সামলেছে, বুঝতে দেয়নি সে মনে মনে কতটা ভেঙে পড়েছে। যখন রাতে তারা 2 বোন 2 তলায় উঠছিল তখন পিছনে কেউ যেন ছিল। এত চিৎকার চেঁচামেচি হয়েছে আর কেউ শোনেনি। অন্দরমহলের রেদওয়ান এবং মজিদের ঘরের মানুষদের তো শোনার কথা ছিল, কারণ ওনাদের ঘর ডান দিকে, আর ডান দিকেই তো এত বড় ঘটনাটি ঘটে গিয়েছে। পূর্ণা জোরে জোরে কেঁদেছে। আলমগীর চেঁচিয়েছে। বাবলু নামের সেই লোকটি খুন হওয়ার সময় আকাশ কাঁপিয়ে চিৎকার করেছিল, দুবদাব শব্দ করছিল, তবুও কেউ আসেনি। কেন? আর কেন মনে হচ্ছে সবাই শুনেছে কিন্তু কেউ এগিয়ে আসেনি। পদ্মজার চোখ দুটি ঝাপসা হয়ে আসে। সবকিছু কেমন যেন উলট পালট লাগছে। কাউকে খুন করার মতো সাহস কি করে হলো? একি মা হেমলতার গুণ? পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ পড়ে আলমগীরের দেওয়া চাবিটার দিকে। চাবিটা দেখতে অনেক বড়। সে অপলক চোখে চাবির দিকে তাকিয়ে থাকলো। আমির ঘুম থেকে উঠে পদ্মজাকে দেখতে না পেয়ে গোসলখানায় ওকে দিয়ে পদ্মজাকে দেখে সে চমকে উঠল। পদ্মজার শাড়ি হাঁটু অব্দি তোলা, আঁচল বুকে নেই, চুলে এলোমেলো, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, থেমে থেমে কাঁপছে। তাতেও পদ্মজার ভ্রুক্ষেপ নেই। আমির হন্তদন্ত হয়ে গোসলখানায় প্রবেশ করলো। পদ্মজার 2 বাহু 2 হাতে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, পদ্মাবতী কি হয়েছে? এ কি অবস্থা তোমার? পদ্মজা কিছু বলল না। সে আমিরের চোখের দিকে নিজের চোখ দৃষ্টি নিবন্ধ করে রাখলো। আমির দ্বিগুণ বিচলিত হয়ে বলল, এই পদ্ম, তুমি কাঁপছো তো, কি হয়েছে? পদ্মজার ঠোঁট দুটি ভেঙে আছে আর চোখ ছাপিয়ে চল। আমির অবাক হয়ে তাকিয়ে আছে। পদ্মজা আচমকা আমিরকে জড়িয়ে ধরল। আমিরের পুরো শরীর মুহূর্তে ঠান্ডা বরফ হয়ে যায়। পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদতে থাকলো। আমির শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলো না কি হয়েছে, আমার চিন্তা হচ্ছে। পদ্মজা আরো শক্ত করে আমিরকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি খুন করেছি। আমির বলল, কি বলছো? এই পদ্মজা আমিরের পিঠ খামচে ধরে বলল, আমি এটা কেমনে করলাম? আমির পদ্মজাকে নিজের সামনাসামনি বসিয়ে বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, সব বলো না আমাকে, কান্না থামাও। পদ্মজা মেঝেতে দৃষ্টি রেখে ফোপাতে ফোপাতে পুরো ঘটনাটা বলল। সে নিজের কাজে নিজে অবাক। আমির পদ্মজাকে শান্ত করার জন্য বুকের সাথে চেপে ধরে বলল, কিছু হয়নি, শান্ত হও, কান্না থামাও। পদ্মজার কান্না থামে। সে একটা ঘরের মধ্যে আছে। তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক শূন্য কোঠায়। আমির তা বেশ বুঝতে পেরেছে। আলমারি থেকে শাড়ি ব্লাউজ নিয়ে আসে, নিজে পদ্মজাকে পরিয়ে দিল। পদ্মজার পুরো শরীর যেন শরীর না, বরফ, এত ঠান্ডা। আমির পদ্মজার চুল মুছে দিয়ে বলল, ঘরে চলো। না থাক, আমি নিয়ে যাচ্ছি। পদ্মজা তরঙ্গহীন স্বরে বলল, তোমার ঘরে টান পড়বে, আমি যেতে পারবো। আমির পদ্মজাকে ধরে ধরে নিয়ে আসে। পদ্মজাকে বিছানায় শুইয়ে দিয়ে লেপ জড়িয়ে দিল গায়ে। তারপর বলল, আমি থাকতে তোমার কিছু হবে না, ডান দিকে তো? পদ্মজা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির সোয়েটার পরে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, কই, কোথাও তো কিছু পাইনি। পদ্মজা চমকে গেল, দ্রুত উঠে বসলো। তারপর চোখ বড় বড় করে জানতে চাইল, লাশ বা রক্ত কিছুই নেই? আমির নির্বিকার ভঙ্গিতে বলল, না তো, তুমি রাতে স্বপ্ন দেখেছো বোধহয়। পদ্মজা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে। এটা কি করে সম্ভব? এই কাকডাকা ভরে লাশ থাকবে না কেন? আলমগীরের বলা কথাগুলো মনে পড়তেই পদ্মজা সব বুঝতে পারে। ধীরে ধীরে আবার শুয়ে পড়ে, চোখ বুজে। তার ঠোঁট দুটি তীর তীর করে কাঁপছে। অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা তার ঝাঁপি থেকে অন্ধকারে নিয়ে এসে ঝপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎও চলে গেল। পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল, পূর্ণা শুয়ে আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারকেন নিল।
এরপর বলল, আপা সন্ধ্যার নামাজ পড়েনি। পদ্মজা বলল, তুই পড়, আমি দেখতেছি। পদ্মজা পূর্ণার শিহরে বসে কাশি দিল। পূর্ণার মনোযোগ পেতে পূর্ণার সাড়া পাওয়া যায়নি, বেঘরে ঘুমাচ্ছে। সেদিনের ঘটনার 6 দিন কেটে গেছে। পূর্ণার স্বাভাবিক হতে 2 দিন লেগেছিল। 2 দিন ঘর থেকে বেরো হয়নি, কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে, খুব জ্বালাতন করে। আপা আপা করে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে, কষ্ট হয়। পদ্মজার বুক ভারী হয়ে আসে। পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করলো, প্রান্ত কোথায়? প্রেমা বলল, লাহারি ঘরে। পদ্মজা বলল, কি করে ওখানে? প্রেমা বলল, কি হাবিজাবি বানাই, বিজ্ঞানী হয়ে যাবে দেখো। পদ্মজা বলল, মজা করে বলছিস কেন? হেবিজিবি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না, ওকে ওর মতো সময় কাটাতে দিস। প্রেমা বলল, কে যায় ওরে বিরক্ত করতে, আমি আমার পড়া নিয়েই আছি। শেষ কথা করেই প্রেমা পড়ায় মনোযোগ দিল। পদ্মজা মুচকি হাসলো। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা লাজুক না শুধু, ভীষণ বুদ্ধিমতীও বটে, চালচলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন। পদ্মজার রাগী স্বরে বলার চেষ্টা করলেন, রাতের বেলা কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন, বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। পদ্মজা বলল, সারাদিন কাজ করেন, এখনো করবেন? বিকেলে এত সব রান্নাও করলেন। যতদিন গ্রামে আছি আমি এই সেলাই টেলাই যেন আর না দেখি। বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তীর কোনো কথা শোনেননি। আলমারির ভেতর কাঁথা সুই সুতা রেখে বলল, যতদিন আসি আমি এগুলো বের করতে যেন না দেখি, বুঝছেন? আমির বলল, আমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সাথে বাসন্তীও। আমিরের আগমন ঘটে তখনই। পরনে বেশ দামি জ্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করলো, সব ঠিক হয়েছে? আর একদিন পরেই কিন্তু। আমির বলল, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খেতে দাও। বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন, বলল, দিতেছি বাবা। পদ্মজা বলল, আমি যাচ্ছি তো। বাসন্তী বলল, তুমি জামাইকে নিয়ে কলপারে যাও, দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে। সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপের সুরে বলল, এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন? আমির তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধী স্বরে বলল, দুঃখিত আমি। পদ্মজা বলল, আসুন, কলপারে আসুন। কুয়াশায় চারিদিক ঝাপসা হয়ে আছে। কুয়াশার স্তর এতই ঘন যে 5-6 ফুট দূরে কি আছে দেখা যাচ্ছে না। পদ্মজা কল চাপছে। আমির জুতো থেকে কাদা ধুয়ে ফেলছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণা কি ঘুমিয়ে গেছে? পদ্মজা বলল, হ্যাঁ। আমির বলল, ঘুমাবেই তো। প্রতিদিন সন্ধ্যার আজান পড়তেই ঘুমিয়ে পড়ে, আর ফজরের আজানের আগ থেকে উঠে পক পক শুরু করে, ঘুমাতে পারি না। পদ্মজা শব্দ করে হাসলো, বলল, ঠিকই তো করে। ফজরে কিসের ঘুম? আমির বলল, বোনের পক্ষই তো নিবে। ক্ষণকাল পিনপতন নীরবতা। আমিরের জুতা ধোয়া শেষ। পদ্মজা শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন? ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল। গভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি না? পদ্মজা বলল, তবুও। আমির বলল, না বলিনি, আর বলবো না। আমির পায়ে গটগট শব্দ তুলে চলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। সে রাতের পর ওই বাড়িতে তারা 3 দিন ছিল। তারপরই আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আতঙ্কে থাকে। এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আমির রাতে ঘুমায় না, ছটফট করে। এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল। পদ্মজা খেয়াল করেছে আমির রাতে কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এভাবে লাশ অদৃশ্য হয়ে গেল। পরপর 3 দিন কেটে যায়, তবুও কেউ কিছু বলেনি। কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর। পূর্ণা ওখানে থাকা বিপজ্জনক। সে বিপদকে ভয় পায় না, কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না। আবার পূর্ণা একাই বাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে 3 জন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে, তাকে যেতেই হবে। হালুয়াদার বাড়ির প্রতিটি কোণার রহস্য সে নিজের নখদর্পণে আনবেই, এটা তার শপথ। অনেক রাত হয়েছে। রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণার ঘুমাতে পারে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলল, এই মেয়েকে বিশ্ব জয় করে ফেলবে পড়ে, এত তো আপাও পড়েনি। কিরমির করে পূর্ণা বলল, বাত্তিটা নিভিয়ে ঘুমা এখন, অনেক পড়ছস। প্রেমা গুরুজনদের মতো করে বলল, বাত্তিটা না, বাতিটা হবে। পূর্ণা বলল, থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দিব, আমাকে কিছু শেখাতে আসলে। প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়েই বই বন্ধ করে ঝি মেরে বসে থাকে। পূর্ণা সন্তুষ্ট হয়ে বলল, এইবার হারিকেনের আগুনটা নিভা, এরপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নিভাতে হবে না, ভয় করে, তুই শুয়ে পড়। পূর্ণা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে। লেপের ভিতরে ঢোকে। তার ঠান্ডা পাজুরা পূর্ণার পায়ে লাগতেই পূর্ণা হই হই করে ওঠে। ও মাগো কি ঠান্ডা, দূরে যা। প্রেমা রাগী চোখে তাকালো। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হয়েছে, এমনি তাকাস কেন, খেয়ে ফেলবি? পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার। পূর্ণার কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার
ঘুম নষ্ট হবে, সকালে উঠে নামাজ পড়তেও তো হবে, বই পড়তেও তো হবে, এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমালো নাকি। যখন বুঝলো ঘুমিয়ে গেছে তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে, এরপর জড়িয়ে ধরলো যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব বেশি, শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি। প্রেমার ঘুম খুব পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায়, ঠোঁটে ফুটে ওঠে মুচকি হাসি। প্রায় এরকম হয়, সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুল বিলি কেটে দেয়, হাত পায়ের নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ আছে, তেমনি এই দুই বোনের ভালোবাসাটা অন্যরকম। লোকে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, দুইজনে টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেওয়ালে যুদ্ধ চলে। পূর্ণার কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে আবার শুয়ে পড়ে। নিভু নিভু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে। মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা 2 দিন ঘর থেকে বের হয়নি, তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয়। পদ্মজা সারাক্ষণ থাকতো, তাই ঢোকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়, পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে। পূর্ণা ফিরে তাকায়, মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায়। পূর্ণা প্রশ্ন করলো, কিছু বলবেন? মৃদুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইড়া গেছিলা। পূর্ণা বলল, হ্যাঁ ভালো আছি। মৃদুল বলল, তোমার কি ধপস ধপস কইরা পড়া যাওয়ার ব্যারাম আছে? পূর্ণা কিছু বলল না। পদ্মজা নিষেধ করেছে সেদিন রাতের ব্যাপারটা কাউকে কিছু না বলতে। মৃদুল দেখলো পূর্ণার কপাল কুঁচকে কাঁধে হাত বুলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইলো, বেদনা করে? দায়ের উপর পড়ছো, কতটা কাটছে কে জানে, তার উপরে শীতের দিন, এই ঘা সহজে ভালো হবে না। এখানে তো বাতাস বইছে, ঘরে যাও, ঘা বাড়াইও না। পূর্ণা বলল, না এখানেই থাকবো। মৃদুল আর জেদ ধরেনি। পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল। পরের দিন একটু পরপর পূর্ণার খোঁজ নিয়েছে। পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধু ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলা, দুষ্টামি, হাসি সব ভালো লাগে। মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী পূর্ণা টের পায়। এ বাড়িতে আসার পরের দিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে, আবার অগোচরে বলে যায় তার সাথে পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে। পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সন্ধ্যায়, তাই আর যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতেই দিল না। পূর্ণার মন কেমন কেমন করছে, খুব মনে পড়ছে মৃদুলকে। হ্যারিকেনের আলো নিভে যায়, তখনই জানালায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়, কে যেন তার নাম ধরে ডাকছে। ভূত এলো নাকি? পূর্ণা বিছানা থেকে ধরফরিয়ে নামে, আবারও সেই ডাক ভেসে আসে। কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভ্রু কঞ্চন করে টিনের দেওয়ালে কান পাতে, আবারও ভেসে আসে চেনা স্বর, এই পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে ওঠে। পূর্ণার বুক ধক করে উঠল। সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছেয়ে যায়। সে ফিসফিসিয়ে বলল, পাশের ঘরে আপা, ভাইয়া, আপনি খাটে যান, আমি আসছি। মৃদুল আচ্ছা বলে চলে যায়। পূর্ণা তড়িহুড়ি করে সোয়েটার পরে, শাল দিয়ে মাথা ঢাকলো। তারপর হ্যারিকেন নতুন আগুন জ্বালিয়ে হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুজনের, তবুও পূর্ণা কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে। কল্পার অব্দে গিয়ে আবার ছুটে আসে ঘরে। আয়না কাজল বের করে, চোখে কাজল দেয়, তারপর পেরিয়ে যায়। ব্যস্ত পায়ে ঘাটে আসে, চারিদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে। একটু দূরে মৃদুল দাঁড়িয়ে আছে। পূর্ণার হাঁটার গতি কমে যায়। সে অকারণে লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে। তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। শীতল বাতাসে শীত যেন আরো বেশি জেঁকে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে হ্যারিকেনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন রেগেছেন? মৃদুল বলল, কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে। অন্য বেলা তো এমন হয় না, এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা? পূর্ণা বলল, ক্ষতস্থান পেয়ে গেছে, তাই একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন? মৃদুল বলল, ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনায়। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়, চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল কালো দুটি চোখ তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? মৃদুল বলল, জানি না। পূর্ণা বলল, এত রাতে আসা ঠিক হয়নি। মৃদুল বলল, এত রাতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা? পূর্ণা বলল, জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনের কেউই জানে না তারা কেন দেখা করছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণাও জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল। শুধু এতটুকুই জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে, খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রু দুটি বেঁকে গেল। কাঁধে এক হাত রাখে। মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল, আবার বেদনা করে দেখি কেমনে কি হয়েছে। মৃদুল 2 পা এগিয়ে আসে। পূর্ণা পিছনে যায়। লাজুক ভঙ্গিতে বলল, অবিবাহিত মেয়ের কাঁধ দেখতে চাওয়া অন্যায়। মৃদুল বলল, সে তো দেখা করা অন্যায়।
সব অন্যায়কে মানা চাই? পূর্ণা বলল, অনেকেই তো মানে। মৃদুল বলল, আমি পারি না। পূর্ণা বলে উঠল, আপনি অন্যরকম। মৃদুল বলল, ব্যথা কমেছে? পূর্ণা বলল, হুট করে ব্যথা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমেও যায়। মৃদুল বলল, পাগলে এরকম হয়? পূর্ণা বলল, হ্যাঁ। মৃদুল আবার বলে উঠল, ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল, কার ভয়? আপনার। মৃদুল বলল, আমার আর সমাজ দুইটাই। পূর্ণা বলল, আপনাকে ভয় পেলে আসতাম না, আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। যে পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাতাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো। বলল, তাহলে কেন এসেছেন? মৃদুল বলল, মনে হয়েছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আইসা পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হ্যারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছে, তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় স্বরে বলল, প্রীতির মায়া বড় চালা। কপাল কুঁচকে পূর্ণা প্রশ্ন করল, কার প্রীতির দহনে জ্বলছেন? মৃদুল বলল, তোমারে কইতে হবে? পূর্ণা বলল, না। মৃদুল বলল, ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হ্যারকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল, আমি কাজল দিয়েছি। পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখলো। হ্যারিকেনের হলদে আলোয় পূর্ণার তেলতেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ঠোঁটে হাসি রেখে বলল, সাবধানে বাড়ি যাবেন। সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পন্ন হয়। বিকেলে মোড়ল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়া মসজিদের সামনে এসে দাঁড়ায়। সাথে বৃদ্ধা মঞ্জুরা ও হিমেল রয়েছে। মসজিদের কবরস্থানের পাশাপাশি শুয়ে আছেন মোর্শেদ, হেমলতা ও পারিজা। কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দু চোখ ভরে 3টি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে, তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয়। কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর বিষের মতো। এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা। পূর্ণা সিসকান্দুনি, সে চোখের জলে স্নান করছে। পদ্মজা ছলছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে। মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাববোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয়। কত ভালোবাসতেন তিনি। মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল। আর আজ এত বছর ধরে পদ্মজার দিব্যে এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে। জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে। কত ব্যাকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে। যখন ভালোবাসা পেল, বেশি দিন পৃথিবীতে রইল না। মা মরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে। তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা। পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু এই শোকও বেশি দিন টিকেনি। খুব কম আয়ুকাল নিয়ে জন্ম নিয়েছিল পারিজা। পদ্মজাকে আধারের গহীনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় শোকতারারা। পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের মধ্যে চেপে রাখতে পারেনি। চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কেঁদো না মা, একদিন দেখা হইব হাসরের ময়দানে। সময় তার নিজের গতিতে চলে, কারোর জন্য থেমে থাকে না। কেটে যায় আরো 3টি দিন। এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছিল একবার। গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে। এতেই কান ঘোষা শুরু হয়েছে। এদিকে আমিরের ভীষণ জ্বর, শুকিয়ে গেছে অনেক। ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ। খাওয়া দাওয়া কমে গেছে, সবসময় চিন্তায় থাকে। বাড়িতে বেশিক্ষণ থাকে না, এদিকে ঘুরে বেড়ায়। এখন শুয়ে আছে বারান্দার ঘরে। পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে। আমিরের চোখ দুটি বন্ধ। পদ্মজা আদুরে গলায় ডাকলো, শুনছেন? আমির চোখ বন্ধ রেখেই বলল, হ্যাঁ। পদ্মজা বলল, কি এত ভাবেন? আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল, রাতে না ঘুমানোর ফল। সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করলো, কি ভাববো? পদ্মজা বলল, জানি না, কিছু তো ভাবেনি। চোখ দুটি তার প্রমাণ। আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত? আমির বড় বড় করে নিঃশ্বাস ছাড়লো, বলল, তেমন কিছু না। পদ্মজা বলল, যেমন কিছুই হোক বলুন না আমাকে। আমির বলল, আমাদের ঢাকা ফেরা উচিত। পদ্মজা বলল, হঠাৎ করে এই কথা বলছেন? আমির বলল, জানি না কিছু, আমার প্রায় রাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে। তোমাকে হারাতে পারবো না আমি। পদ্মজা বলল, আমার কিছু হবে না, আমি কারো কোনো ক্ষতি করিনি যে। পদ্মজা থেমে গেল। সে তো একজনকে খুন করেছে। পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে। আমির পদ্মজার দিকে চেয়ে বলল, তুমি কি করে কাউকে খুন করতে পারলে? আমি ভাবতেই পারি না। এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে। আমার খুব চিন্তা হয়, ঘুম হয় না, রাত জেগেই পাহারা দেই, কেউ যেন আমার পদ্মাবতীকে ছুঁতে না পারে। পদ্মজার 2 চোখ জলে ভরে ওঠে। বলল, প্রথম তো বিশ্বাসই করেননি, এটাই ভালো ছিল। এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থ হয়ে পড়েছেন। আমির বলল, আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ।
তাই ঘুম থেকে উঠে আবল তাবল বলছো, তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে অবিশ্বাস করি কি করে। পদ্মজা বলল, এত ভালোবাসতে নেই, আমার কপালে সয় না। আমির বলল, ভালোবাসতে না করছো? পদ্মজা বলল, মোটেও না, মাত্রা কমাতে বলছি। পাশেই অজয় বাবুর আমবাগান, শাঁসা করে শীতল হাওয়া বইছে, পাখির ডাকও শোনা যাচ্ছে। পূর্ণা মৃদুলের যে 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছে, তার মস্তক নত, ওড়না বেসামাল হয়ে উঠছে। মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল। আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা, দাঁত দিয়ে নখ কাটছে। মৃদুল নীরবতা ভেঙে বলল, আমি আগামীকাল বাড়িতে যাইতেছি। পূর্ণা চকিতে তাকালো, রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কেন? মৃদুল মুস্কি হেসে বলল, নিজের বাড়িতে কেন যায় মানুষ, এখানে তো বেড়াইতে আইছিলাম। পূর্ণা বলল, ওহ। পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে, কান্না পাচ্ছে তার। মৃদুল এক ধানে পূর্ণার দিকে চেয়ে থাকলো, তারপর বলল, অন্যদিকে চাইয়া রইছো কেন, এইদিকে যাও। পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে তার চোখ দুটো জলে টলমল করছে। পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয়। সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইলেও, চলে যাব শুনি কষ্ট হইতাছে। পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল, অভিমানী স্বরে বলল, মোটেও না, চলে যান। মৃদুল বলল, 2 দিন পরেই আসতেছি। পূর্ণার চোখে মুখে হাসির ছটা খুলে যায়। সে ঘাড় ঘুরিয়ে 2 কদম এগিয়ে এসে বলল, সত্যি? মৃদুল বলল, সত্যি, এবার হাত ধরি। মৃদুলের বেশরম আবদারে পূর্ণা লজ্জা পেল। সে 2 কদম পিছিয়ে যায়, 2 হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, বাড়ি থেকে আসার পর। পূর্ণা দৌড়ে পালায়। মৃদুল পিছনে ডাকে, এই কই যাও? চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায়, তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। সে মিষ্টি করে হেসে জবাব দিল, বাড়ি যাই, আপনি সাবধানে যাবেন, জলদি ফিরবেন। মৃদুল তার গোলাপে ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো, কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে। হাওয়ার তালে মেটো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে। চুলার ওড়না দুটোই হাওয়ার সন্ধে সুর তুলে যেন উঠছে। সকাল সকাল মগা এসে খবর দিল, রানী মদনের মাথায় আঘাত করেছে। মদন এখন হাসপাতালে ভর্তি। খলিল হাওলাদার রানীকে মেরে আত্মরা করে একটা ঘরে বন্দি করে রেখেছে। এ কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে। খলিল হাওলাদার এত জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটার নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে। পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে, নয়তো সে একাই চলে যাবে। এক প্রকার জোর করে আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে। হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন, সবসময় এমন থাকে, এ আর নতুন কি। অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে, একতি মিনতি করে বলে, বাপ, আমার মাইয়ারে আমার কাছে আইনা দাও, নাইলে ওর কাছে আমারে লইয়া যাও, তোমার 2টা পায়ে ধরি। আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয়, আমি দেখছি, সব ঠিক হয়ে যাবে। আমির খলিলের ঘরের দিকে যায়। ফরিনা এসে বিস্তারিত বলল, রাতের বেলা মদনের চিল্লানি শুনি, দৌড়ে সবাই আইয়া দেখি মদন পইরা আছেন, মাথা দিয়া রক্ত বাহির হইতাছে, আর রানীর হাতে এত বড় একটা ইট। সেরিডারে দেখা মনে হইতাছিল সেরিডার উপর জিনের আসর করছে। আরেকটু হইলেই এতিম সেরাডা মইরা যাইতো। বাবুর বাবা রিদওয়ান মেইলা তাড়াতাড়ি কইরা হাসপাতালে লইয়া গেছে। আর এই হ্যান্দে তোমার চাচা শ্বশুরে রানীরে মাইরা ভর্তা কইরা লাইছে। নাক মুখ দিয়ে রক্ত ছুটছে, তবুও থামে নাই। আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাইতে, কিন্তু পারি নাই। আলোটা কি যে কান্দা কাঁদছে, এখন ঘুমাইতাছে। আমির চাবি নিয়ে আসে। আমিনার সাথে যেতে চাইলে আমির বলল, আমি আর পদ্ম যাচ্ছি, রানীকে নিচে নিয়ে আসি। পদ্ম আসো। পদ্মজা ছুটে যায় আমিরের পিছু পিছু। ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায়। রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে। রানী কাঁদছিল। দরজা খোলার শব্দ শুনে থেমে যায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে, চোখে মুখে রক্ত শুকিয়ে গেছে। আমির পদ্মজাকে দেখে রানীর দৃষ্টি সরিয়ে নেয়। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না। সে নিজের জীবন নিয়ে সুখী না। পৃথিবীর সব কষ্টে যেন তার বুকে। এসব মার ধরার গায়ে লাগে না। বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো, এটাই তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না। সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি। এতটা উদার সে নয়। সে মানে সে ভালো না। বাপের জোরাজুরিতে নাতনিও দিল। তারপর থেকে মদন পেয়ে বসে, কারণে অকারণে তাকে ছুতে চায়। মদনের এক একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তা কেউ জানবে না। গতকাল রাতে মদন জোর জবরদস্তি করেছিল, তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। খালি ড্রামের নিচে থেকে ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে। এতে সে এখন মোটেও অনুতপ্ত না। পদ্মজা রানীর মনের অবস্থায় একটু হলেও বুঝতে পেরেছে। মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি, গোল্লাছুট, কানামাছি কত কি খেলে, তবুও সুখী হতে পারে না। পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসলো, বলল, খুব মেরেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল, তুমি যাই না কি করবা, মলম লাগাইয়া দেউন ছাড়ার কি করণের আছে। আমির কিছু বলতে উদ্যত হলো। পদ্মজা আটকে দেয়। সে চমৎকার করে হেসে রানীকে বলল, মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জোটে আপা।
রানীর দৃষ্টি শীতল হয়ে আসে। এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না। পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে। রানী বলল, আমি ভালো নাই পদ্মজা, আমি একটু আরাম চাই, সুখ চাই, আমার কষ্টের বোঝা টানতে পারতাছি না। রানীর কথার ধরন এলোমেলো, সে অন্য এক জগতে আছে, বন্দি পাখির মতো ছটপট করছে, মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে। পদ্মজার খুব মায়া হয়, ভীষণ অসহায় লাগে। ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবে জীবন এলোমেলো করে দেয়। এত যাতনা কেন প্রেমে, যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে। প্রতিনিয়ত কুকরে কুকরে খায়। রানীর ভেতরটা যে একেবারে শূন্য, সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতার। আচ্ছা, যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো, তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত? আমির পদ্মজা ধরে ধরে রানীকে নিচতলায় নিয়ে আসে। সবাই কত কি প্রশ্ন করে, রানী নিশ্চুপ, কারো কোনো কথার উত্তর দেয়নি। সবাই যত্নআত্তি করে। আমিনা খাইতে দেন। পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে। আমিনা সারাদিন চেষ্টা করেছেন রানী যাতে কথা বলে, কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার। অন্যদিকে মদন ভালো আছে। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে, সেলাই লেগেছে। গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছে, এরপর সেখানে থেকে শহরে। এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। রানীকে সবাই অনেক খারাপ কথা বলেছে, অভিশাপ দিচ্ছে। রানী চুপ করে শুনেছে। বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোড়ল বাড়িতে ফেরার কথা বলেনি। দিন শেষে রাত আসে। সুন্দর পৃথিবীকে জাপটে ধরে ঘোর অন্ধকার। সেই অন্ধকারে হারিয়ে যায় রানী। সকালে চিঠি পাওয়া যায়, তাতে লেখা, আমার আলোরে দেখা রাইখো তোমরা। ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে। পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে 2 তলার বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে। বাড়ির সব পুরুষরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে, এখনো ফিরেনি। যে নিজের ইচ্ছায় হারিয়ে যায়, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায়। আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে, মায়ের আদরের জন্য ছটপট করেছে। আলোর অস্থিরতা দেখে পদ্মজার 2 ঠোঁট কাঁপছে। জান প্রাণ দিয়ে চেষ্টা করছে মায়ের মতো আদর করার, কিন্তু সে তো আর আলোর মা না। আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই। রানী মা হয়ে কি করে পারলো আলোকে ছেড়ে যেতে? পৃথিবীর সব মা একরকম হয় না। সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না, দুঃখ আপন করে নিতে জানে না। পদ্মজা আলোর কপালে চুমু দিল। মেয়েটার চুপ করে আছে। চারিদিকে কুয়াশা, ধোয়া ধোয়া। দিন ডুবু ডুবু, স্তব্ধ হয়ে আছে সময়। একতলা থেকে আমিনা বিলাপ শোনা যাচ্ছে। তিনি এত কাঁদতে পারেন। পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে। পরেই সামনে পড়ল ফরিনা। পদ্মজা হাসার চেষ্টা করে বলল, আম্মা আপনি? ফরিনা বলল, আলো ঘুমাইছে? পদ্মজা বলল, না, জেগে আছে। পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল। ফরিনা বলল, রানীকে কি পাউন যাইবো? পদ্মজা বলল, জানি না আম্মা। ফরিনা বলল, আলমগীর রুমপারে লইয়া কই গেছে জানো তুমি? ওরা ভালো আছে তো? পদ্মজা বলল, আপনাকে সেদিনে না বলেছে আম্মা, আমি জানি না। ফরিনার প্রশ্ন করলেন না। তিনি নারিকেল গাছের দিকে চোখ দৃষ্টি নিবন্ধন করলেন। পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে। ফরিনা আগের মতো ছটফটে নেই, নিশ্চুপ হয়ে গেছেন। আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুষে রাখতেন, কিন্তু এমন কোনো শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন, বেঁচে আছেন। আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে। জীবনের আশার আলো ডুবে গেছে। কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে। সে তো আনমনে নিজের অজান্তে এসব ভেবেছে, কিন্তু সত্যিই কি এমন কিছু হয়েছে? পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করল, আম্মা আপনি আমাকে কিছু বলতে চান? ফরিনা তাকান। পদ্মজা তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনার দিকে। ফরিনা ঝরঝর করে কেঁদে ফেললেন। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেওয়াল ভেঙে ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল। পদ্মজা খুব অবাক হয়। ফরিনা আঁচলে মুখ চেপে ধরেন। পদ্মজা উৎকণ্ঠা, আম্মা আম্মা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না আমাকে, কি বলতে চান আমাকে? আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে থাকে। পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে। বারান্দায় পায়চারি করে আদরে কণ্ঠে বলল, মা কেঁদো না, মা কেঁদো না, কিছু হয়নি, মামি তো আছে। আলো জান ছেড়ে কাঁদছে, কান্না থামছে না। বেশ অনেকক্ষণ পর আলোর কান্না থামায়। সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো, প্রশ্ন করলো, বলুন আম্মা কি বলতে চান আমাকে? ফরিনা বলল, কিচ্ছু না বলেই তড়িহড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি। পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে, তিনি শোনেননি। পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায়, দেখতে পান মজিদ হাওলাদারকে। তিনি অলকঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পায়ে ব্যথা পেয়েছে নাকি? পদ্মজা নিচতলায় যাওয়ার জন্য উদ্যত হলো। তখনই মাথায় আসে, কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়েই চলে গেল? পদ্মজা মিলিয়ে ফেলে উত্তর, এমনটাই হয়েছে। ঘরের গোপন খবরই দিতে চেয়েছিলেন ফরিনা, কিন্তু ঘরের মানুষ দেখে আর তা দিতে পারলেন না। আচ্ছা, তিনি এমন হাউমাউ করে কেন কাঁদলেন? পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। আলোর পিঠে হাত বোলাতে বোলাতে ভাবে, পিছনের সব অদ্ভুত ঘটনা। রুম্পা পাগলের অভিনয় করত। তাকে ঘরবন্দি করে রাখা হয়েছিল, অথচ বাড়ির কেউ এতে ভ্রুক্ষেপ করতো না। রুম্পা দিনের পর দিন না খেয়েছিল। পদ্মজা যতটুকু বুঝেছে,
ফরিনা রুম্পাকে ভালোবাসতেন, তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না? রুম্পার ঘরে লতিফা চোখ রাখে। রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল। যেদিন সে জানতে পারে রুম্পা পাগল না, সেদিন রাতেই বুলবুল নামের কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল। এত সব কার নির্দেশে হচ্ছে? কে এই বাড়ির আদেশদাতা? আর আলমগিরি কি করে জানলো রুম্পা খুন হতে চলেছে? তারপর একটা খুন হলো, অথচ ভোর হওয়ার আগেই সে লাশটাও উধাও হয়ে গেল, কেউ খুনের খোঁজ করলো না। তারপর রুম্পা আর আলমগীরের কথা রানী আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসা করলো না। এই বাড়ির মানুষ যেন জীবিত থেকে মৃত, কি চলছে আড়ালে? তারপর আলমগীর তাকে একটা চাবি দিল। চাবিটা কিসের? রুম্পা বলেছিল উত্তরের জঙ্গলে ধরক্ত। এই কথাটার মানেই বা কি? পদ্মজা দ্রুত দুই চোখ বন্ধ করে ফেললো। তার মাথা ব্যথা করছে, কপালের রক দপদপ করছে। রানীর খোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায়। সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে। বাড়িতে খলিল রিদওয়ান নেই, এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে। পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল। সন্ধ্যার আজান পড়েছে। পদ্মজা নিচতলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিচের ঘরে যায়, নামাজ আদায় করে নেয়। তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মজিদ পায়ে ব্যথা পেয়েছেন, তিনি ঘরে শুয়ে আছেন। ফরিনাও ঘরে। বাড়ির বাকি পুরুষরা তখনও ফিরেনি। আমিনা সদর দরজায় বসে আছেন, চুলে এলোমেলো, কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষায় প্রহর গুনছেন। মানুষটার অনেক দ্রষ্টুটি আছে ঠিক, তবে মেয়ের জন্য পাগল। বাড়িতে আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে। আলো একা ঘরে কিভাবে থাকবে? তাই পদ্মজা রিনুকে আলোর সাথে থাকতে বলেছে। লতিফা রান্নাঘরে রান্না করছে। সবাই যে যার কাজে ব্যস্ত। মানবতা বোধ থেকেও অন্তত রানীর নিখোঁজ হওয়ার শোকে কাতর হওয়া উচিত, কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না। তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিক থেকে। পদ্মজা শক্ত করে খোপা বাঁধে, শাড়ির আঁচল কোমরে কুচে গায়ে জড়িয়ে নেয় শাল, হাতে নেয় টর্চ আর ছুরি। তারপর অন্দরমহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে, হাঁপাতে থাকে। চোখের সামনে ঘন জঙ্গল, পিছনে কয়েক হাত দূরে অন্দরমহল। হারহিম করা ঠান্ডা, পদ্মজার ঠোঁট কাঁপতে থাকে। এই জায়গায় সে অনেকবার এসেছে, কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে। কেউ না কেউ বা কোনো না কোনো ঘটনা তাকে আটকে দিয়েছেই। আজকে কিছুতেই সে পিছিয়ে যাবে না, তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে। জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয়, গায়ের লোম দাঁড়িয়ে পড়ে। আবার কয়েক পা এগোতেই গাহিম করা অদ্ভুত সরসর শব্দ ভেসে আসে। পদ্মজার একটু একটু ভয় করছে। গাঢ় অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা। শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলেছে, আর পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে। ভয়ভীতি নিয়ে সে এগোতে থাকে। চারিদিকে ঘাস, সরু একটা পথে ঘাস নেই, মানে এই পথ দিয়ে মানুষ হাঁটা চলা করে। পদ্মজা সেই পথ ধরেই এগোতে থাকে। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে। পদ্মজা মনে মনে আয়াতুল কুরসি পরে বুকে ফু দেয়। একটা সময় পর পথ শেষ হয়ে যায়। পদ্মজা টর্চের আলোতে পথ খোঁজে। যেদিকে তাকাই সেখানেই বনো লতা পাতা। যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায়? পদ্মজা ভেবে পায় না। মাথার উপর ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। পদ্মজার বুক ধক করে উঠল। সে টর্চ ধরলো মাথার উপর। দুটো পাখি উড়ে যায়। এরপর চোখে ভেসে উঠল তারকাহীন আকাশ। পদ্মজা লম্বা করে নিঃশ্বাস নিল। সে কি নাকি ভেবেছিল। পদ্মজা সূক্ষ্ম তীক্ষ্ণ চোখে চারিপাশ দেখল। রুম্পা কি বলেছিল মনে পড়তে সে উত্তরে তাকালো। বেশি দূর চোখ গেল না। চুপচারে ঢাকা চারপাশ। পদ্মজার মুখে বিরক্তিকর শব্দ করল। নিজে নিজে বিড়বিড় করে, ধুর, কোন দিকে যাব এবার? ছটফট করতে করতে পদ্মজা তার হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি তোলার জন্য নত হয় সে। ছুরির সাথে সাথে তার হাতে ঘাস উঠে আসে। পদ্মজা অবাক হয়। কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না। পদ্মজা উত্তর দিকের আরো কতগুলো ঘাস একসাথে তোলার চেষ্টা করলো। সাথে সাথে হাতে উঠে আসে। সত্যি শেকড় নেই মাটির নিচে। কে বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ। পথ লুকাতে গিয়ে প্রায় এমন করা হয়, তাহলে তো বেশ পরিশ্রম করে। পদ্মজার উত্তেজনা বেড়ে যায়। সে উত্তর দিকে পথ ধরে এগোতে থাকে। হাঁটে প্রায় 10 মিনিট। এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে। সামনে কোনো ঝোপঝাড়, পরিত্যক্ত ভাব চারিদিকে, ভুতুরে পরিবেশ। থেকে থেকে পেঁচা ডাকছে কাছে কোথাও। পদ্মজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে। কাটা লাগে মুখে, চামড়া ছিঁড়ে যায়। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল, কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি। সে এগোতে থাকে। ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালার মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পিছনে কেউ আছে। সে চট করে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সে মনের ভুল ভেবে সামনে হাঁটে, কিন্তু আবার মনে হয় পিছনে কেউ আছে। পদ্মজা থমকে দাঁড়ায়, ঘুরে তাকায়। তার মনটা আনচান আনচান করছে, কুগাইছে, কেমন ভয় করছে। এই গভীর জঙ্গলে সে একা। কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো, কিন্তু এখন মনে হচ্ছে গভীর রাত। কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না।
পদ্মজার রগে রগে শিরশিরি অনুভব হয়, ভয়টা বেড়ে গেছে, ভেঙে পড়েছে সে। রাতে যেন শক্তি সাহসিকতা চুষে নিতে পারে। পদ্মজা আল্লাহকে স্মরণ করে, হেমলতাকে স্মরণ করে, চোখ বুজে হেমলতার অগ্নিমুখ ভাবে। তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মজা তাকায়। কান খাড়া করে চারিপাশে যত জীব প্রাণী আছে সবকিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে। কাছে কোথাও অদ্ভুত একটা জীব ডাকছে, নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকও শোনা যাচ্ছে, ঝিঝি পোকারা একসরে ডাকছে, শাঁসা বাতাস বইছে। এই সব কিছুকে ছাড়িয়ে একটা মানুষের কারো নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঢোকে। খুব কাছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। পদ্মজার হাত দুটো শক্ত হয়ে যায়, অদ্ভুত এক শক্তিতে কেঁপে ওঠে সে। চোখের পলকে পিছনে পা পিছিয়ে লোকটাকে না দেখেই ছুরি দিয়ে আঘাত করে। লোকটি আ করে ওঠে। পদ্মজা চোখ খুলে ভালো করে দেখে, মুখটি অন্ধকারের জন্য অস্পষ্ট। তার কণ্ঠটি পরিচিত মনে হলো। পদ্মজার ছুরির আঘাত লোকটির হাতে লেগেছে। পদ্মজা রাগী কিন্তু কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে। পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে। মাথার উপর আরো কটি পাখির ডানা চাপিয়ে উড়ে যায়। একটা বলিষ্ঠ হাত গাঢ় অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে। সুন্দরী মেয়েটি ছটপট করছে। লোকটির মুখ অন্ধকারে ঢাকা, ভয়ঙ্কর দৃশ্য। পদ্মজা তার হাতের ছুরিটা শক্ত করে ধরে লোকটির পেটে কাজ করে টান মারে। লোকটি আর্তনাদ করে সরে যায়, হাঁটুগেড়ে মাটিতে বসে পড়ে। পদ্মজা আবারও আঘাত করার জন্য এগোয়। লোকটি ফুলে ফেপে উঠে দাঁড়ায়, যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে। লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর, নখের আঁচড় বসায় হাতে, কেড়ে নেয় ছুরি। পদ্মজার ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুব নগণ্য। যেভাবেই হোক তার হাত থেকে বাঁচতে হবে। পদ্মজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে। লোকটি ডাল সামলাতে না পেরে পিছনে যায়। পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে, পিছনে ধাওয়া করে আগন্তুক। দুইবার ছুরির আঘাত, একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরেও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে। নিশ্চিন্তে সেই রহস্যের পাক্কা খেলোয়াড়। পদ্মজা শাল পরে যায় গা থেকে। তার খোপা খুলে রাতের মাতাল হাওয়ায় চুল উঠতে থাকে। ঝোপঝাড়ের মাঝে অভ্রান্তের মতো সে দৌড়াচ্ছে। কানে আসছে বাতাসের শব্দ, শাঁসা। দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির উপর, যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায়। জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে। কাটাই কাটাই ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মজার পা। রক্ত বের হয় গল গল করে, তবু সে থামলো না। সে এত সহজে মরতে চায় না। এই গল্পের শেষ অবধি যেতে হলে তাকে বাঁচতেই হবে।